আমরা যেটা করব ভিজুয়াল কোড স্টুডিও নামে একটা সাবলাইম ডেস্কটা মনে হয় ভালো। একই যে যেটা ইউজ করতে পারো, সাবলাইম, ব্র্যাকেট, তারপর হচ্ছে ভিজুয়াল কোড। ভিজুয়াল কোড সিঙ্গেল ফাইল এডিট করা যায়, সবচেয়ে বড় সুবিধা এটা। ওকে, ভিজুয়াল কোড থেকে নামাই নিও তোমরা। ভিজুয়াল কোড স্টুডিওতে গুগল করলে ডাউনলোড করতে পারবা। ডাউনলোড করার পর এরকম একটা ইন্টারফেস পাবা। ভাইয়া ব্র্যাকেটসে কেমন সুবিধা? এটা কেমন? একই, যার কাছে যেটা ভালো লাগে। আমার কাছে এটা ভালো লাগে, জন্য ইউজ করতেছি আমি। সবই একই, যে যেটাতে ইউজ টু সেটা ইউজ করতে পারো, যে ইউজ টু হও নাই এখনো সে ভিজুয়াল কোড স্টুডিও নামাইতে পারো। ওকে, আচ্ছা এখন আমরা এখানে কোডিং স্টার্ট করব। স্টার্ট করার আগে একটু দেখো একটা বেসিক ফর্মুলেশন, মানে আমি একদম ইজি করে দিচ্ছি। একটা ফোল্ডার থাকবে, ধরো ফোল্ডারের নাম HTML CSS দিলাম, কিছু একটা দিবা তোমার খুশি, ধরো কোডিং দিলাম। হ্যাঁ, আচ্ছা অনেকে তো নাই, যার যার চ্যাটে একটু সবাইকে নক করে আসতে বলো তো। আচ্ছা, কোডিং ফোল্ডারের মধ্যে একটা ফোল্ডার থাকবে CSS, একটা ফোল্ডার থাকবে JS। এটা নিয়ম আর কি। হ্যাঁ, মোটামুটি মানে ফিক্স একটা নিয়ম কোডিং শুরু করার জন্য। ওকে, আর কিছু দরকার নেই আপাতত। ওকে, ইমেজেস গুলো একটা ফোল্ডারে রাখতে পারি। এবার দেখো, এই যে ফোল্ডারটা ছিল কোডিং, এটা আমি ভিজুয়াল কোড দিয়ে ওপেন করব। ভিজুয়াল কোডে গিয়ে এখানে ক্লিক করবা, ফাইলে গিয়ে ওপেন। HTML এর জন্য কি ফাইল ফোল্ডার লাগবে না আলাদা? HTML ফাইল আলাদা করতেছি, HTML এর জন্য ফোল্ডার লাগবে না। HTML কোডটা সবসময় বাইরেই থাকে। ডেস্কটপে গিয়ে দেখো কোডিং যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটা পুরোটাকে ওপেন করলাম। ওকে, এখন দেখো কোডিং ফোল্ডারে CSS, ইমেজেস, JS চলে আসছে। কোডিং ফোল্ডারে ঢুকা অবস্থায় একটা ফাইল ওপেন করব, সেটার নাম থাকবে index.html। সবসময় HTML কোডিং গুলো এই index.html থাকে, সেটা ফোল্ডারে ঢোকার সাথে সাথে পাওয়া যায়। এখানে তৈরি করে ফেলছি। এবার দেখো তো আমাদের এখানে আসছে কিনা। দেখো index.html চলে আসছে। এবার এটাকে তুমি যদি গুগল ক্রোম ব্রাউজারে বা যে কোনো ব্রাউজারে ওপেন করো, তাহলে তুমি ওয়েবসাইটটা দেখতে পাবা। ওয়েবসাইটটাতে দেখো এখন কিছুই নেই, খালি পুরো সাদা পেজ, তাই না? আচ্ছা, এবার CSS ফোল্ডারের মধ্যে ঢুকবা। ঢুকে CSS এর উপর ক্লিক করে তুমি আরেকটা ফাইল ওপেন করবা, style.css। CSS এর কোডিং গুলো style.css নামে একটা ফাইল থাকে, সেটা CSS ফোল্ডারের ভিতরে থাকবে, কিন্তু HTML টা একদম সবার বাইরে থাকবে। আচ্ছা, এবার দেখি তো আসছে কিনা। CSS ফোল্ডারে ঢুকে আমি style.css পেয়ে গেলাম। ওকে, এটা একটা CSS এর মানে ডিজাইন চেঞ্জ করার অপশন। বেসিক্যালি HTML টা হচ্ছে একটা ওয়েবসাইটের স্ট্রাকচার বিল্ড করে, একটা লেখা, একটা ইমেজ, এগুলা। আর ডিজাইন পার্টটা কন্ট্রোল করে style.css। আচ্ছা, এবার আমরা আসলে শুরু করব কোডিং। index.html আর style.css। ওকে, এখন index.html এ কিছু বেসিক কোড বসাইতে হয়। দেখো আমি মনে করি নিজেই জানি না। HTML ডক টাইপ, এই ওয়ার্ডটা মনে রাখবা। ডক, সরি। আচ্ছা দেখো, এখানে ডক টাইপে আমরা W3 স্কুল এটা ফলো করব অনেক। এটা চমৎকার একটা কোডিং স্ট্রাকচার বা স্কুল বলতে পারো। এখানে দেখো একটা স্ট্রাকচার দেওয়া আছে, এখানে যেমনি আছে কোডিংটা কপি করলাম। ভাইয়া শর্টকাট নাই এখানে? পেস্ট করে দিলাম, শেষ। শর্টকাট মানে এটাই তো শর্টকাট, গুগল করে বাই করে ফেলছি। আচ্ছা দেখো, এখানে স্ট্রাকচারিং এ কি থাকে একটু দেখো, আমি একটু জুম করতেছি। সবাই কি দেখতেছো? ডক টাইপ HTML মানে এটা যে একটা HTML ফাইল, সেটাকে ডিক্লেয়ার করলাম ডক টাইপ দিয়ে। এটার মধ্যে একটা মানুষ থাকে, মনে করো মানুষটা হচ্ছে পুরোটা একটা HTML। এই মানুষের মধ্যে মানুষের কি কি থাকে? মাথা থাকে না? মাথার শুরু, মাথার শেষ, আর বডির শুরু, বডির শেষ। ঠিক আছে? তাইলে এই পুরো HTML টা একটা মানুষ। HTML এর মধ্যে একটা মাথা থাকে আর একটা বডি থাকে। মাথার মধ্যে যে কোডিং গুলো থাকবে সেগুলো ওয়েবসাইটে দেখা যায় না,
কিন্তু ওয়েবসাইটে বিভিন্ন ফিচার অ্যাড করে, বিভিন্ন প্লাগইন যেরকম অ্যাড করি সেরকম প্লাগইনের কোডগুলা আমাদের হেডের মধ্যে যুক্ত হতে থাকে লিঙ্ক ট্যাগ আকারে, ওটা পরে আসতেছি। আর আমরা এখানে যা লিখবো সেটা আমাদের ওয়েবসাইটে দেখা যাবে বডির ভিতরে। এখন একটা ট্যাগ কিভাবে লিখতে হয় খেয়াল করো। তো এই যে স্টার্টিং, এটাকে বলা হয় বডি ট্যাগ। এটা একটা বডি ট্যাগ, স্টার্ট হইলো, বডি ট্যাগ এন্ড হইলো। এই বডি ট্যাগের মাঝখানে তুমি যদি একটা লেখা লিখো হেডিং, হেডিং হয় H1 থেকে H6 পর্যন্ত। হেডিং 1 দিয়ে লিখলাম আই এম মিনহাজ, তাহলে হেডিংটা কিভাবে শুরু হইলো, H1 দিয়ে এরকম অ্যাঙ্গুলার ব্র্যাকেট স্টার্ট এন্ড, আবার শেষে গিয়ে H1 দিয়ে অ্যাঙ্গুলার ব্র্যাকেট স্টার্ট এন্ড, কিন্তু শেষেরটাতে একটা স্ল্যাশ থাকে যাতে বোঝা যায় এটা হচ্ছে H1 এর এন্ডিং ট্যাগ, এটা H1 এর স্টার্টিং ট্যাগ। তাহলে এই হেডিং দুটোর মাঝখানে যে লেখাটা লিখলাম, এবার কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবার আমি একটু ব্রাউজারে ভিউ করে রিফ্রেশ করে দেখলাম আই এম মিনহাজ ওয়ার্ডটা চলে আসছে। তাহলে এটা একটা H1 কোড, H1 মানে হেডিং 1। এবার হেডিং 1 এর থেকে আমি আরো 6 ধরনের হেডিং হয়, হেডিং 1 2 3 4 5 6, এটা দিলাম হেডিং 2। মুখস্থ করার কিছু নেই, জাস্ট বোঝার চেষ্টা করো। সমস্ত কোড ওয়ার্ডপ্রেসে থাকবে, তুমি যাতে এডিট করলে বুঝতে পারো এটা H1 কোড, এইভাবে মাথায় রাখার ট্রাই করো। কোডিং যখন মুখস্থ করতে যাবা তখন কিন্তু অনেক বোরিং লাগবে, বিরক্ত লাগবে। আমি নিজে অনেক কিছু মুখস্থ পারি না, আমি গুগল করে বের করে বসানোর ট্রাই করি, জাস্ট বুঝি যে ফাংশনটা এখানে বসাইতে হবে। আচ্ছা, সেভ করলাম। একই লেখাটা আমি 6 জায়গায় দিলাম, ঠিক আছে, 6 ভাবে, একটা H1, একটা H2, একটা H3, একটা H5, H6। দেখো H1টা সবচেয়ে বড়, H2টা তার থেকে ছোট, এটা তারও থেকে ছোট, এটা তারও ছোট, এটা তারও ছোট। ওকে, এটুকু সবাই ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাই। এবার একটা আরেকটা থাকে পি ট্যাগ। পি ট্যাগ মানে কি, অনেক প্যারাগ্রাফ লেখা থাকে এরকম। হ্যাঁ, লরেম ইপসাম নামে একটা সাইট আছে, যে সাইটের মধ্যে তুমি ফ্রিতে টেক্সট নিতে পারবা, কোনো কপিরাইট ভায়োলেশন হবে না। এই জন্য লরেম ইপসাম দেখবা কি তোমাদের থিম যখন ইম্পোর্ট করো অনেক অনেক লরেম ইপসাম লেখা। এই লরেম ইপসামটা একটা ওয়েবসাইট যেখান থেকে এরকম দামি টেক্সট পাওয়া যায়, এবং সেটা কপিরাইট ভায়োলেশন করে না। ওয়ান আইডিয়া ওকে মিলিয়নার বানাই ফেলছে, কতগুলা ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট হচ্ছে দেখো, অথচ ওয়েবসাইটে কিছুই নেই, খালি কতগুলো টেক্সট দিয়ে রাখছে। ও খালি বলছে আমার সাইট থেকে কন্টেন্ট নিলে কোনো কপিরাইট ভায়োলেশন হবে না। এখন সবাই এখান থেকে কপি করে, আমরা করি। কপি করলাম, এটা একটা পি ট্যাগ। পি ট্যাগ মানে প্যারাগ্রাফ টাইপের ট্যাগ, পেস্ট করে দিলাম। হ্যাঁ, অনেক বড় লেখা না, এই তো কেমন হয়, এই যে দেখো অনেক বড়। এখন তুমি মনে করলা এটাকে ব্রেক ট্যাগ দিয়ে দিয়ে তুমি নিচে নামায় আনতে পারো। ধরো টেক্সটের পরে একটা ব্রেক ট্যাগ কিভাবে লেখে, BR। ব্রেক ট্যাগের কোনো এন্ডিং থাকে না, সিঙ্গেল ট্যাগ বলে এটাকে। অর্থাৎ H6 যেরকম স্টার্ট হইছে এন্ড হইছে, H5 সবগুলো কি এন্ডিংও আছে স্টার্টিংও আছে না, এটা এরকম না। এখানে শুধু BR লেখে এরকম দিয়ে দিলে দুই পাশে দুইটা, তাহলে একটা ব্রেক চলে আসে। কি হলো ব্রেকটা একটু দেখি, টেক্সটের পরে ব্রেক, দেখি তো। দেখো এই যে টেক্সটের পর লেখাটাকে নিচে লাইনে নামাই দিচ্ছে। ওকে, তো ব্রেক ট্যাগটার মাধ্যমে একটা লাইনে ব্রেক দেওয়া হয়। তো তুমি এরকম ইন্ডাস্ট্রির পরে ব্রেক দিবা, মনে করো BR লিখে দিবা, খালি অটোই সে নিচে চলে যাবে। কয়েকটা জাস্ট ব্রেক ট্যাগ দিলাম বোঝার জন্য। এবার আসো দেখি ব্রেক ট্যাগ গুলো, এই যে দেখছো সুন্দরভাবে চলে আসছে। আচ্ছা, এখন কিছু CSS এর ব্যাপার থাকে। এখন পুরো ওয়েবসাইটটাতে আমরা কালার করব। কালার করার জন্য লিঙ্ক ট্যাগ দেওয়া হয়, HTML এবং CSS লিঙ্ক করাইতে হবে। এখানে দেখো দুই হেডের মাঝখানে, আমি অলরেডি বলছিলাম হেডের মধ্যে কোডগুলো ব্রেনের মতো থাকে, ইন্টিগ্রেশনের কাজে ব্যবহার হয়। যেমন আমি HTML এবং CSS কে লিঙ্ক করাবো, সেজন্য এই কোডটা হেডের মধ্যে বসাবো। হেড কোথায় আমাদের, আমাদের হেড হচ্ছে এই যে একটা হেড, আর এই যে একটা হেড। এই হেডের পরে বসাই দিলাম সেভ। CSS ফাইলটা কোথায় আছে, style.css, এটা দেখাই দিতে হবে। কিভাবে দেখাবো, কন্ট্রোল স্পেস দিবা।
সিএসএস ফোল্ডারের ভিতরে আছে না style.css, জাস্ট দেখাই দিলাম। এটা কি বুঝছো সবাই? এটা কেন করলাম, এটা বুঝলাম। কিভাবে করলাম বুঝছো? হাইপার রেফারেন্স মানে লিংকটা ধরাই দিলাম। ভাই আমরা যদি এইচটিএমএল ফাইল আর সিএসএস একসাথে রাখি তো আর সিএসএস স্ল্যাশ দিতে হবে না। হ্যাঁ, এটা করা দরকার নেই, ইন্টিগ্রেট একসাথে রাখলে এটা করা দরকার নেই। ওকে, আচ্ছা এবার দেখো style.css এ আমি h1 ট্যাগটার একটা কালার দিব। h1 css কিভাবে লিখে? css এ বুঝাইতে হয় এভাবে যে h1 নামে যে ট্যাগটা আছে সেই ট্যাগটাকে তুমি এভাবে লিখলে h1, এরপরে দুটো এরকম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হয় প্রপার্টি ভ্যালু। প্রপার্টি মানে মনে করো কালার, কালার দিব রেড, এবং একটা লাইন শেষ হলে সেমিকোলন দিতে হয়। সেভ করে ফেললাম, আসো দেখি। দেখো আই এম মিনহাসটা লাল হয়ে গেছে। ওকে, জি ভাই। এখন আমি হ্যাঁ ইনলাইন সিএসএস করলে হবে না? ইনলাইন সিএসএস করলে হবে। আচ্ছা, এটার এরকম ভাবে একটা পেজের মধ্যেও দিতে পারো, আবার পেজে না দিয়ে তুমি যদি বলো আমি একই লাইনে বসাবো, তখন তুমি h1 এর ভিতরে স্পেস দিয়ে স্টাইল লিখবা, STYLE স্টাইল। এই স্টাইলের মধ্যে তুমি লিখতে পারো কালার আগের মতোই গ্রিন, একটা লাইন শেষ হলে সেমিকোলন। তাহলে দেখো, তুমি যদি আলাদা কোনো পেজ না নিতে চাও, একই ওয়েবসাইট যেটা ওয়ার্ডপ্রেসে প্রায় লাগে, ওয়ার্ডপ্রেসে আলাদা সিএসএস না করে তুমি এইচটিএমএল কোড পাইলে সেই কোডের মধ্যে তুমি বসাই দিলা কালার গ্রিন। দেখি কাজ করে কিনা। চলে আসছে গ্রিন। ওকে, এটাকে বলা হয় ইনলাইন সিএসএস। যে লাইনে এইচটিএমএল সেই লাইনে সিএসএস, এই জন্য ইনলাইন বলা হয়। ওকে, আচ্ছা এখন এতটুকু তো বুঝছো। এখন আসলে আমরা যে কোনো একটা ওয়েবসাইটে ফরমেশনে কিছু জিনিস দেখি। মনে করো তোমার ইচ্ছা হলো ওয়ার্ডপ্রেসের একটা ওয়েবসাইট, আচ্ছা ভাইয়া, ইনলাইন সিএসএস আর এক্সটার্নাল সিএসএস দুটার মধ্যে প্রায়োরিটি কে বেশি পাবে? দুটো একই, তুমি যেখানে যে কোনো একটা দিতে হবে। তবে এক্সটার্নাল সিএসএস টা সবচেয়ে সুবিধা মজা পাবে। এই যে ওয়ার্ডপ্রেসের মধ্যে আবার এক্সটার্নাল ঝামেলা হয়, এই জন্য অনেক সময় করতে হয়। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ভাইয়া বলো। ভাই আমাকে ক্র্যাশের গ্রুপে আর কি অ্যাড করা হয় নাই। গ্রুপে কাউরে অ্যাড করা হয়নি, শুধু চ্যাটে অ্যাড করা হয়েছে। হ্যাঁ চ্যাটে ভাই, ওইটাতেই। প্রোফাইলও নক করো, এমনকি নক করো, হেল্প করবে তো, ঠিক আছে। আচ্ছা ভাই। ভাই একটা সিলি কোশ্চেন, হ্যাঁ বলো। কোনটায় বুঝবো ট্যাগ হেডের মধ্যে দিব কোনটায় বডির মধ্যে দিব? আচ্ছা, সবসময় হেডারে বসবে লিংক নামে ট্যাগ গুলা। হ্যাঁ, এখানে দেখো লিংক নামের ট্যাগ গুলা আমি হেডারে বসাইছি। ওকে, একটু পরে দেখবা জাভাস্ক্রিপ্ট অ্যাড করব। স্ক্রিপ্ট ট্যাগ গুলা বডিতে বসাবো। স্ক্রিপ্ট ট্যাগ মানে জাভাস্ক্রিপ্ট। স্ক্রিপ্ট ট্যাগ তুমি হেডে বসাইলেও পারো, কিন্তু হেডে বসাইলে, হেড মানে কি, একটা ওয়েবসাইট যখন রিড করা হয় ব্রাউজারে বেসিক্যালি কি হয়, তুমি একটা ওয়েবসাইট দিয়ে এন্টার দিলে সে পুরো ওয়েবসাইটটা রিকোয়েস্ট করে সার্ভারকে যে তোমার ওয়েবসাইটের কোডিং গুলা দাও। কোডিং গুলা পাওয়ার পর সে আস্তে আস্তে কোড গুলোকে কনভার্ট করে এরকম একটা ভিউয়েবল অ্যাক্সেস দিত। যখন কোড গুলো মানে রিড করে তখন উপর থেকে নিচ পর্যন্ত পড়ে আসতে থাকে। উপর থেকে নিচ পর্যন্ত পড়ে আসতে থাকার সময় যদি প্রথমে জাভাস্ক্রিপ্টের কোডিং পায় স্ক্রিপ্ট, তখন লোডিং নিতে অনেক সময় নেয়। এই জন্য আমরা ওয়েবসাইটটা ভিউ হয়ে যাক, আস্তে আস্তে অ্যানিমেশন গুলো জাভাস্ক্রিপ্টে বডিতে যখন ফুল লোড হয়ে যাবে তারপরে অ্যানিমেশন লোড হবে। এই জন্য আমরা বডিতে জাভাস্ক্রিপ্টের কোডগুলো দিই। আচ্ছা, এখন মনে করো এখানে একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে 3টা উইজেট আছে, তাই না? আচ্ছা, 3টা উইজেট, আমরা উইজেট জিনিসটার আইডিয়া পাবো হচ্ছে অ্যাপিয়ারেন্সে গিয়ে, অ্যাপিয়ারেন্সে গিয়ে উইজেটে যাবা। আচ্ছা, এটা ইমেজ কিভাবে লেখে, ইমেজের কোডিং কেমনে করে? মনে করো আমি এবার পি ট্যাগের পর একটা ইমেজ আনতে চাই, ঠিক আছে? ইমেজ আইএমজি, ইমেজ নামে একটা ট্যাগ।
ইমেজ একটা সিঙ্গেল ট্যাগ, মাথায় রাখবা। সিঙ্গেল মানে কি কোনো এন্ডিং নেই, অর্থাৎ H5 এর যেরকম স্টার্টিং আছে এন্ডিং আছে, ইমেজে সেরকম কোনো এন্ডিং নাই। ইমেজ সবসময় সিঙ্গেল ট্যাগ, লাইক ব্রেক ট্যাগের মতো। আচ্ছা, ইমেজের ভিতরে সোর্সটা ধরা দিতে হয় এস আর, এখানে দেখো অটোমেটিক্যালি SRC লিখে চলে আসছে, দেখাচ্ছে আমাকে। আমি শুধু এন্টার দিলাম, অটোমেটিক্যালি ও ইকুয়ালস টু কোটেশন কোটেশন এগুলো বসাই দিচ্ছে। এটা হচ্ছে ভিজুয়াল কোড স্টুডিওর সুবিধা, কোনো কিছু মুছতে করা লাগবে না। এবার দেখো আমি একটা ইমেজ এখানে আমি ধরাই দিচ্ছি। ইমেজটা কই পাবো? এখান থেকে একটা ইমেজ নিই, হ্যাঁ। রাইট বাটন দিয়ে ইমেজের লিঙ্কটা কপি করলাম। এখন আমি কোডিং এ মনে করো বসাই দিতে চাই, পেস্ট, সেভ করলাম। সেভ করার পর ওয়েবসাইটটা কই আমাদের? এটা রিলোড দিলাম, এই যে দেখো ইমেজটা চলে আসছে। ওকে, হ্যাঁ, আমরা যখন অন্য সাইট থেকে এভাবে লিংক কপি করে আনবো, এটা কি মানে স্পিডে কোনো ঝামেলা হবে? স্পিডে ঝামেলা, স্পিডের জন্য তো আরো ভালো, অন্য সাইডের মধ্যে ছবি আছে ওটা তোমার সাইডে দেখাচ্ছে। ওকে, তো ম্যাক্সিমাম এটা তোমার যে সাইটটা আছে সেই সাইট থেকে নিতে হয়, না উচিত। আচ্ছা, এবার উইজের অপশনটা কই? আচ্ছা, মনে করো আমার ওয়েবসাইটে এরকম একটা সেকশন আছে, যে সেকশনে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার করতে চাই, হ্যাঁ। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার করার জন্য বেসিক্যালি কি হয়, আমাদের এই যে কন্টেন্ট গুলো, এই সবগুলো কন্টেন্টকে একটা ডিভের মধ্যে রাখতে হয়। ডিভ মানে কি? একটা জায়গা, DIV। ডিভ মানে একটা এরিয়া, স্টার্ট হইলো এন্ড হইলো একদম ইমেজের পরে গিয়ে। তাহলে কি লাভ হলো ডিভ দিয়ে? ডিভ এর ভিতরে তুমি এরকম ভাবে স্টাইল লিখতে পারো। এগুলো বক্স আকারে আসবে তাই না ভাইয়া? বক্স আমি দেখাচ্ছি। ডিভের মধ্যে মনে করো তুমি কোডিং স্ট্যাকটা দেখো, এই পুরো ডিভ একটা নামে পরিচিত, একটা সেকশন, একটা নির্দিষ্ট কালার দিব ব্যাকগ্রাউন্ড, আবার নিচে আরো কিছু কোডিং, আরেকটা সেকশন। একটা ওয়েবসাইটে বিভিন্ন সেকশন থাকে না? এই দেখো এখানে যে সাইটটা, এটা কিন্তু একটা সেকশন, এই যে এই পার্টটা একটা সেকশন, এটাকে একটা ডিভের মধ্যে রাখে। এই পার্টটা, অ্যাশ কালার পার্টটা একটা সেকশন, এটাকে একটা ডিভের মধ্যে রাখে। ওকে, তো এই ডিপ কনসেপ্টের জন্য ডিভের ব্যাপারটা কি বুঝতে পারছো? এই যে স্টার্ট আর এন্ড আমি বলে দিলাম, অর্থাৎ এই মাঝখানে যত কন্টেন্ট এগুলো এই একটা সেকশন বা ডিভের মধ্যে থাকবে। ক্লিয়ার? এটুকু বুঝছো? জি ভাইয়া। এখন এরকম তো আমি একটা ডিপ বানাবো একটু পরে, তাই না? ওই ডিপের মধ্যে আমি দেখো আমি কত সহজে কোডটা লিখলাম, আমি এত কিছু কিছু লিখি নাই, আমাকে সব ভিজুয়াল কোড লিখে দিছে। DIV লিখে এন্ডিং ট্যাগটা দিছি, অটোমেটিক্যালি ও আরেকটা এন্ডিং ট্যাগ নিয়ে আসছে। এবার এন্টার দিলাম, মাঝখানে জায়গা হয়ে গেছে। এবার এখানে মনে করো H3 দিয়ে একটা লেখা দিলাম, রিভিউজ। আচ্ছা, রিভিউজ এর পর একটা ইমেজ দিব। আমি বোঝানোর জন্য দেখাচ্ছি। ইমেজের মধ্যে কি দিব? এক ইমেজ ট্যাগ কেমনে আনে? স্পেস দিয়ে এস লিখলে দেখবা সোর্স চলে আসছে। সোর্সের ভিতরে যে লিংকটা দিবা সেটাই পাবে ইমেজে। আচ্ছা, এই যে সেকশনটা, এই সেকশনটা কেমন হলো দেখি তো। রিলোড দিলাম, এই যে আরেকটা রিভিউস এর পর এই যে ছবি, তাই না? আচ্ছা, এখন এই ছবিটা তুমি কমাইতে চাও, কমাইতে চাইলে কি করবা? এটার উইডথটা কমাবা। সবার মনে আছে আমরা ইনলাইন সিএসএস কিভাবে লিখি? এটার ভিতরে কি স্টাইল দিতে হবে, স্টাইল। এই ছবিটার উইডথ হবে কত? উইডথ 50%। সেভ। এবার দেখো ইমেজটা ছোট হয়ে যায় কিনা? ছোট হয়ে গেছে, তাই না? এখন ইমেজটাকে আমি সেন্টারে আনতে চাই। সেন্টারে আনার একটা কমন রুল হচ্ছে, এবার দেখো আমি পুরো ডিপটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার আগে দিই, তাহলে বুঝতে পারবা। এই যে একটা ডিভ, আবার একটা ডিভ উপরে, তাইলে আমি কিভাবে বুঝবো এটা ফার্স্ট ডিভ, এটা সেকেন্ড ডিভ? এই বোঝানোর জন্য আমরা ডিভ গুলোর একটা নাম দিই। নামটাকে বলা হয় ক্লাস। স্পেস দিয়ে ক্লাস দিই। ক্লাস মানে মনে করো এটা সেকশন 1। ওকে, এটা মনে করো আরেকটা ক্লাস দিব সেকশন 2, অথবা রিভিউ নাম দিলাম, যা খুশি নাম দিতে পারবো। এখন এই ডিপটাতে স্টাইল অ্যাড করতেছি। স্টাইল দিব কি? ব্যাকগ্রাউন্ড কালার বা ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড মনে করো কোরাল। সেভ, একটা কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম।
এই ডিভে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার কারণে H1 ইমেজ সহ পুরো জায়গাটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার পাবে। দেখি তো, চলে আসছে ব্যাকগ্রাউন্ড কালার। সবাই সবাই দেখছো? এখন এই ডিভের কন্টেন্ট গুলোকে সেন্টারে আনার জন্য আমাদের এই ডিভের মধ্যে আরেকটা স্টাইল লিখতে হবে। এই সেমিকোলন মানে কি জানো? এই লাইনটা শেষ। আমরা এটাকে বলি প্রপার্টি, এটাকে বলি ভ্যালু, মানে জিনিস কি কতটুকু দিলাম। ধরো আমি এখানে যে ফন্ট গুলো থাকবে, ফন্ট গুলোতে আমি এখানে আরেকটা স্টাইল লিখবো। আমি এখন যা লিখতেছি ইনলাইন সিএসএস স্টাইলে গিয়ে ফন্ট সাইজ ধরো 50 পিক্সেল সেভ। এই যে এই ফন্ট সাইজ হচ্ছে প্রপার্টি, জিনিস কি ফন্ট সাইজ, ভ্যালু কত দিলাম 50 দিলাম। ওকে, সো সবসময় সিএসএস এর দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে প্রপার্টি, একটা হচ্ছে ভ্যালু। তো আমরা দেখি ফন্ট সাইজটা বাড়ছে কিনা। এই যে রিভিউ লেখাটা বড় হয়ে গেছে। আচ্ছা, এখন এই পুরো ডিভের কন্টেন্ট গুলোকে আমি সেন্টারে আনবো। তুমি দুটাই করতে পারো, একটা হচ্ছে H3 তে গিয়ে স্টাইলে সেন্টার করতে পারো, আবার ইমেজে গিয়ে স্টাইলে সেন্টার করতে পারো। দুইবার কোডিং না লিখে আমি যদি ডিভের মধ্যে বলে দিই তুমি সেন্টারে আসো, তাহলে ডিভের ভিতরে দুটোটা কন্টেন্ট সেন্টারে চলে আসবে, তাই না? আর সেন্টার আনার নিয়ম হচ্ছে মার্জিন 0 অটো। আপাতত আমরা প্যাডিং দিয়ে আনি, এখানে অ্যাপ্লাই করে দিলাম না। দেওয়া লাগবে হ্যাঁ, উইথ উইথ দিয়ে তারপরে হচ্ছে ওই জিরো অটো করতে হবে। আমরা মার্জিন লেফট দিচ্ছি। সবসময় মার্জিন প্যাডিং এগুলা বাম মানে পার্সেন্টেজ আকারে ইউজ করবা। 30% দিলাম আমি মার্জিন লেফট, পুরো সেকশনটা 30% বামে সরে আসছে, তাই না? এখন আমি সেকশনে না, শুধু লেখায় চাচ্ছি। কাট করে আসলাম, এখানে গিয়ে পেস্ট করলাম, এখানে গিয়ে পেস্ট করলাম, সেভ। তাহলে দেখো এই যে এটাও মাঝখানে আসছে, আর ইমেজটাকে আরো পার্সেন্টেজ বাড়ায় মাঝখানে আনতে হবে। আচ্ছা, এটা গেল একটা ডিভের কনসেপ্ট, একটা ক্লাসের কনসেপ্ট। হ্যাঁ, এখন আমি উইজেড এর মধ্যে ফুটারে কি কি দেখাচ্ছি একটু দেখি। এই এই আর এই উইজেড 3 তে কন্টাক্ট ইনফো দেওয়া আছে। এখানে দেখবা এইচটিএমএল কোড নামে একটা অপশন আছে। হ্যাঁ, আমরা 3 নাম্বার উইজেড একটা এইচটিএমএল এনে কিছু কাজ করব। ফুটার উইজেড 3 একদম ডান পাশেরটাতে, ঠিক আছে? এখানে একটা এইচটিএমএল কোডিং দিয়ে এরকম কিছু লেখার ট্রাই করব, কাস্টম এইচটিএমএল। কাস্টম এইচটিএমএলটা এখানে বসাইলাম। এখন বলতো এরকম একটা লেখা দেওয়ার জন্য কি করতে হবে? উপরে একটা কন্টাক্ট ইনফো, এটা কি একটা H1 ট্যাগ, তাই না? ওয়ার্ডপ্রেসে কিভাবে বসাচ্ছি এইচটিএমএল দেখো। H1 ট্যাগ পেস্ট করে দিলাম লেখা। আচ্ছা, কন্টাক্ট ইনফোর পর আমাদের পি ট্যাগের মধ্যে এরকম দুইটা লাইন থাকবে। এই একটা পি ট্যাগ ফোন দিলাম, তাই না? আর একটা পি ট্যাগ ইমেল দিলাম। এবার একটা ইমেজ আনবো, ইমেজের মধ্যে কোম্পানির লোগো থাকবে, SRC ইকুয়ালস টু কোটেশন কোটেশন। আমাদের যে কোম্পানির লোগোটা আছে, কোম্পানির লোগোটা কপি করে নিচ্ছি, পেস্ট করে দিলাম, সেভ করলাম। সেভ করার পর আসল রিলোড দিয়ে দেখি সাইটটার কি অবস্থা হয়।
সেটা আসতে থাক। এবার আসো আমি কোডিং স্ট্রাকচারটা একটু দেখাই। ক্লায়েন্ট বললো তোমার ওয়েবসাইটের মধ্যে আমার এই যে গ্রে কালারের ব্যাকগ্রাউন্ড আছে এটা আমি চাই না, অন্য কালার দিতে হবে। রাইট বাটন ইন্সপেক্ট, ইন্সপেক্ট এলিমেন্ট করার পর তুমি হাতের বাম দিকে পাবা সমস্ত এইচটিএমএল কোড, হাতের ডান দিকে পাবা সমস্ত সিএসএস কোড। আচ্ছা, এখন তোমার মনে করো এই লেখাটা কালার চেঞ্জ করে গ্রিন করতে হবে। তো তুমি এই লেখাটার উপর রাইট বাটন দিয়ে ইন্সপেক্ট দাও। ইন্সপেক্ট দিলে সাথে সাথে এই লেখাটার এইচটিএমএল কোডিং এ নিয়ে গেছে আমাকে। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। দেখো এইচটিএমএল কোডে সবাই দেখো কি কি আছে এখানে। এই একটা ক্লাস দিছে, আমরা জানি ক্লাস জিনিসটা কেন দেয়, কারণ অনেকগুলো H2 ট্যাগ থাকতে পারে, প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে চিনানোর জন্য ক্লাস দেওয়া হয়, ঠিক আছে। এখন এখানে ওয়ার্ডপ্রেসে অলরেডি একটা বসানো আছে ক্লাস। এখন আমরা হাতের ডান দিকে এখানে দেখো অনেক কিছু লেখা, তোমার কিছু বোঝার দরকার নেই, তুমি জাস্ট এইচটিএমএল সিএসএস জানো এটা কি এইচটিএমএল, এটার এগেইনস্টে সিএসএস দেখা যাচ্ছে এটা। তুমি দেখো এই যে ফন্ট সাইজের উপর ক্লিক করে কনফার্ম হওয়ার জন্য আমি বাড়াইলাম, দেখো বাড়তেছে কিনা, বাড়তেছে। আচ্ছা, এবার তুমি কালারটা চেঞ্জ করতে চাও, এটার নিচে দিয়ে ক্লিক করবা, এবার কালার লিখো। কালার মনে করো GREEN, গ্রিন। গ্রিন হয়েছে না? আমি তো এটা ব্রাউজারে করছি তাই না, আমি তো এটা ওয়েবসাইটে এখনো কোনো কোডিং বসাই নেই। রিলোড দিলে চলে যাবে না? এই যে কাজটা করলাম, এখানে একটা কালার বসাইলাম, একটা ফন্ট সাইজ বাড়াইলাম, এটা কিভাবে করছি সবাই বুঝছো? না বুঝলে কোশ্চেন করো, নাহলে কিন্তু লাভ জি হয়ে ভাই, যাবে। বুঝতে পারছি। সবাই ক্লিয়ার? জি জি ভাই। ভাই। জি ভাই। জি ভাই ক্লিয়ার। আচ্ছা, এখন তুমি মানে আমি জানলাম কেমন এখানে কালার নামে যে গ্রিন আছে, কালার গ্রিন লিখতে হবে আমি বুঝলাম কিভাবে। তুমি মনে করো একটা ফন্টের কালার চেঞ্জ করবা, হ্যাঁ, ফন্ট কালার সিএসএস কোড। এখানে দেখো দেখাই যাচ্ছে কালার রেড, তুমি এভাবে বুঝবা। এখন মনে করো ফন্টটাকে তোমার মোটা করতে হবে, এটাকে আরো বোল্ড মোটা করতে হবে, তাই না? তখন তুমি কেমনে বুঝবা? ফন্ট মোটা করতে হবে, তার মানে ওয়েট সিএসএস কোড। বুঝলাম। এখানে দেখো যে ফন্ট ওয়েট নামে কিছু একটা জিনিস আছে, আমি তো তোমাকে বলি নাই, আমি এরকম এরকম প্রায় 45 থেকে 50টার মতো সিএসএস এর এরকম প্রপার্টি আছে, সেগুলো সবগুলো হয়তো বলা সম্ভব না। এই জন্য তুমি গুগল করবা ফন্ট ওয়েট বাড়ানোর জন্য কি করবো। এই যে দেখো ফন্ট ওয়েট নর্মাল বোল্ড, আমি মনে করো ফন্ট ওয়েট বোল্ড দিব, এই লাইনটা কপি করলাম, হ্যাঁ, ফন্ট ওয়েট আর ভ্যালুটা হচ্ছে বোল্ড। এবার দেখো এখানে আমি এই যে ফন্ট সাইজের নিচ দিয়ে আরেকটা ক্লিক করে পেস্ট করে দিলাম, দেখো একটু মোটা হয়েছে, দেখো এই যে মোটা হয়েছে। আমি এটা অফ করে দিলে দেখবা চিকন হয়ে গেছে, টিকটা উঠে দিলাম, চিকন মোটা, চিকন মোটা। ক্লিয়ার? ফন্ট আন্ডারলাইন করতে চাচ্ছ, ফন্ট আন্ডারলাইন সিএসএস দিয়ে গুগল করলাম, এখানে দেখো টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, গুগল করে আমি সব পাচ্ছি, আমি কিন্তু কিছুই জানি না। মনে করো এটা নিচ দিয়ে পেস্ট করে দিলাম, এটা দেখো এই যে আন্ডারলাইন চলে আসছে। ওকে, এখন যে কাজগুলো করলাম, এইটার এই যে সেকেন্ড ব্র্যাকেট থেকে শুরু করে কপি করতে হবে আমাকে একদম টপ পর্যন্ত, এই যে এদুরুক পর্যন্ত, সবসময় নিচ থেকে ভাইয়া কপি। ওই যে ওই ইম্পর্টেন্টটা লিখতে হবে না? আচ্ছা, ইম্পর্টেন্টটা, আচ্ছা এগুলো যেগুলো যেগুলো ওভাররাইট করছো, মানে ফন্ট সাইজ তো ওয়েবসাইটে একটা বসানো আছে, তুমি চাচ্ছ নতুন একটা ফন্ট সাইজ দিতে, তখন তুমি এখানে ক্লিক করে লাস্টে যাবা, একটা স্পেস দিবা, এরপরে একটা এক্সক্লেমেটরি সাইন দিবা, তারপর আই লিখবা, আই লিখলে দেখবা ইম্পর্টেন্ট চলে আসছে। এরকম প্রত্যেকটাতে ইম্পর্টেন্ট দিয়ে দিতে হবে, কারণ আমি ওভাররাইট করতেছি। আচ্ছা, এবার যে কোডিং গুলো আছে কেমন কপি করতেছি, ওয়েবসাইটে বসাচ্ছি। দেখো কোনো ক্লাস সিএসএস তোমার মনে রাখার দরকার নেই, তুমি বাম দিকে এইচটিএমএল পাইছো, ডান দিকে সিএসএস পাই গেছো। এবার সিএসএস এর এখানে সবগুলো ক্লাস লেখাই আছে, তুমি খালি কপি পেস্ট করবে। এই দেখো আমি এখান থেকে সিলেক্ট করলাম পুরো উপর পর্যন্ত, উপর মানে এই যে এতটুকু পর্যন্ত, হ্যাঁ, আবার উপরটা নিয়ে নিও না, এতটুকু পর্যন্ত যেখান থেকে শুরু হয়েছে। এবার তুমি কপি করো। এখন ওয়ার্ডপ্রেসে সিএসএস বসায় হচ্ছে কাস্টমাইজ অপশনে সবসময়।
কাস্টমাইজে প্রত্যেকটা থিমের মধ্যে দেখবা এডিশনাল সিএসএস নামে একটা জায়গা আছে, সেখানে পেস্ট করে দাও, যা আছে পেস্ট হুবহু, পাবলিশ। এবার তুমি কাইটা দাও এটা, রিলোড করলেও দেখবা কোডিংটা এরকমই থাকতেছে, তার মানে কোডিংটা কাজ করতেছে। রিলোড তুমি এখানে সেভ করবা, কাস্টমাইজে গিয়ে বসায় পাবলিশ করবা, তারপর তোমার পেজটাকে রিলোড দিলে যদি দেখো যে ডিজাইনটা রয়ে গেছে, তাহলে বুঝবা কোড সঠিকভাবে বসানো হয়েছে, যেমন আমরা দেখলাম পারফেক্ট। ওকে, এবার এই সেকশনটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে বলছে ক্লায়েন্ট, তুমি কোনোভাবে পাইতেছো না, এই যে চলে আসছে দেখো যে ফোন, ইমেল আর লোগো। ওকে, মনে করো তুমি কোনোভাবে পাচ্ছ না, এটা ব্যাকগ্রাউন্ড কেমনি চেঞ্জ করবা, ক্লায়েন্ট তোমার বলছে চেঞ্জ করো ব্যাকগ্রাউন্ড, রাইট বাটন, এটার উপরে ইন্সপেক্ট দাও, ইন্সপেক্ট দিলাম। ইন্সপেক্ট দেওয়ার পর এই পুরো সেকশনটাকে আমি এখান থেকে অ্যারোতে ক্লিক করে পুরো সেকশনটা আমি ধরলাম। একটু খেয়াল করো কেমনে ধরলাম। ফার্স্টে তুমি এই অ্যারোতে ক্লিক করবা, তারপরে পুরো সেকশনের লেফট টপে যাবা, টপ লেফটে গিয়ে ক্লিক করলে দেখবা চলে আসছে পুরো সেকশনটা, টপ লেফটে পুরোটা ক্লিক করবা। এটা হচ্ছে আমাদের এই ফুটারের পুরো ডিপটা। এবার ডান দিকে সিএসএস আছে, একটু নিচের দিকে নামতে থাকো। ব্যাকগ্রাউন্ড কালার পাইছো? তুমি এখন মনে করো এখানে রেড দিবা, আর ইডি লেখো, রেড চলে আসছে। এবার রেড আইকনের উপর ক্লিক করে তুমি একটু অপাসিটিটা কমায় দাও। আচ্ছা পাইছো? কোডিং চেঞ্জ হয়েছে, মানে কালার তো চেঞ্জ হয়েছে, তাই না? এখন কোড কতটুক থেকে কতটুক নিব, এই যে দেখো একটা দাগ আছে, এই দাগের নিচে ডট থেকে শুরু করে, তোমার মনে রাখার দরকার নেই তোমার ক্লাস কি কি আছে, এগুলো তোমার কিছু জানার দরকার নেই, এখানে সব রেডি করা আছে। তুমি খালি যে কালারটা চেঞ্জ করছো এখানে ইম্পর্টেন্ট দিয়ে দাও, আই ইম্পর্টেন্ট। এবার আমি এই অ্যারো থেকে ক্লিক করে এখান থেকে শুরু করে এই পুরোটা পর্যন্ত কপি করলাম। কাস্টমাইজে গিয়ে এই কোডটার নিচে একটা এন্টার দাও, এন্টার দিয়ে পেস্ট করে দাও। এখানেই দেখতে পাবা চেঞ্জ হয়েছে কিনা, দেখো এই যে চেঞ্জ হয়ে গেছে অটো, পাবলিশ। এইবার যে কোনো একজন স্ক্রিন শেয়ার করো দ্রুত, এবার তোমাদের টেস্টের পালা, পারো কিনা দেখবো। যে শেয়ার করবা সে শিখতে পারবা কিছু জিনিস। যে কোনো একটা সাইট ভিউ করো, তোমার নিজেরই সাইট ভিউ করো। ভাইয়া, হ্যালো হ্যাঁ বলো, শুনছি। ভাইয়া, আমাদের ইন্সপেক্ট করার পরে অনেকগুলো অপশন আছে না ভাই, ওগুলো কি দেখা যায়? তোমরা একজন স্ক্রিনটা শেয়ার করো, আর কই গেল? হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া কি বের করবো ভাইয়া বলেন? তোমার একটা সাইট ভিউ করো, ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে, তোমার একটা সাইট লগইন করো। ভিজিট করে আছে। ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে যাও ভাইয়া। হ্যাঁ ড্যাশবোর্ডে যাও। ভাইয়া আসলাম। সাইটটা ভিউ করো। দেখো আমরা এখান থেকে কোনো কিছু চেঞ্জ করতেছি। এখন মনে করো এখানে একটু নিচে নামো, ক্লায়েন্ট বললো পারচেজ বাটনটা ব্লগের পাশাপাশি আনতে, পারচেজ বাটনটাকে ব্লগের পাশাপাশি আনতে ওয়ার্ডপ্রেস দিয়ে আমার মনে হয় না পসিবল, এটা ওয়ার্ডপ্রেসে হাত দিলে সম্ভব না, কারণ ওটা থিম থেকে পাচ্ছে ভিতর থেকে। এখন আমি এই কোডিং করে এটার পজিশনটা ফেলতে পারবো। পারচেজ বাটনটার উপর রাইট বাটন দিয়ে ইন্সপেক্ট করো, লেখাটা ধরা হয়েছে, পুরো বাটনটা ধরা হয়নি। তখন তুমি কি করবা, পুরো বাটনটা ধরে পুরো বাটনের উপর রাইট বাটন ইন্সপেক্ট দাও, এই যে পুরো বাটনটা। আচ্ছা একটু কনফার্ম হওয়ার জন্য এই বাটনটার উপর একটা ডিপ আছে, আমরা সাধারণত ডিপ গুলাকে ধরবো, ডিপের উপর ক্লিক করো। হ্যাঁ এই ডিপটা, জি ভাইয়া। আচ্ছা এই পুরো ডিপটা ক্লিক করছি, তার মানে এখন পুরো পারচেজ বাটনটা পেয়ে গেছি। ওকে, এখন আমি চাচ্ছি এটাকে চেঞ্জ করতে পজিশন। হাতের ডান দিকে দেখো
সিএসএস কোড লেখা আছে এলিমেন্টর আফটার। একটু সবাই দেখো, এলিমেন্ট স্টাইলে কোনো কিছু বসাবা না, বসাবা কোথায়, এক্সিস্টিং কোন একটা ক্লাস ডিক্লেয়ার করা আছে নিচের দিকে দেখো, জাস্ট নিচের পার্টটাতে বসাবা। হ্যাঁ, এখানে বক্স সাইজিং বর্ডার বক্স, এখানে তুমি এখন আমরা একটু টেস্ট করার জন্য দিয়ে দেখি। ধরো এখানে তুমি পজিশন দাও। আচ্ছা হ্যাঁ, পজিশন সবাই দেখো, জায়গা চেঞ্জ করার জন্য আমরা পজিশন ইউজ করব। ভাইয়া পজিশন দিলে পুরোটাই সরে যাচ্ছে। পজিশন রিলেটিভ, আচ্ছা পজিশন দিবা সবসময় রিলেটিভ। রিলেটিভ দেওয়ার পর টপ আর লেফট দুইটা অপশন থাকবে, ক্লিক করে এখন আমি টপ দিব। টপে মনে করো 100 পিক্সেল দিলাম। অনেক বেশি হয়ে গেছে। উপরে যত দেখি কি হলো, আমাদের ক্লাসটা ধরা ভুল হয়েছে, আবার রিলোড সাইটে আমাদের ক্লাস ধরা হয় না, এটা সাইটে রিলোড দাও। এবার পারচেজ বাটন আবার ক্লিক করে রাইট বাটন ইন্সপেক্ট করো। বা তোমাকে একটা সহজ বুদ্ধি শিখিয়ে দিই, দেখো এই যে অ্যারো আছে না, বাম দিকে অ্যারোতে ক্লিক করো। বাম দিকে অ্যারোতে ক্লিক করার পর পুরো পারচেজ বাটনটা ধরবো, এই যে এখন পুরো পারফেক্ট হচ্ছে। ক্লিক করো, অ্যারোতে ক্লিক করার পর তারপর তুমি জায়গাটাতে ধরে ক্লিক করবা, অ্যারোতে ক্লিক, তারপর পুরো জায়গাটাতে ধরে ক্লিক। এটা ভাই এটাই। এইবার এখানে তুমি ধরো আমাদের ব্যাকগ্রাউন্ডে কালার আছে একটা, তাই না? কালারটা চেঞ্জ, কালারের উপর ক্লিক করে কালারটা চেঞ্জ করে দাও। তাহলে এখন দেখো এখান থেকে আমাদের কালারটা আমি চেঞ্জ করলাম। এবার আমি পজিশন চেঞ্জ করব। পজিশন দিবা রিলেটিভ বা অ্যাবসলিউট, যেটা দিলে কাজ করে সেটাই দিবা। পজিশন লেখো, দাও অ্যাবসলিউট দাও বা রিলেটিভ দাও। ভাইয়া মেইনটাকে তো আগে পজিশন করতে হবে। আচ্ছা এবার টপ আর লেফট দাও। টপে মনে করো 20 পিক্সেল দিলাম, আর লেফটে মনে করো 0 দাও। আচ্ছা এবার তুমি মাইনাস, এটা তো ভাইয়া আপনার ওই ইয়ার মধ্যে আছে, মানে কমার ভিতরে আছে, মাইনাস দিতে হবে। মাইনাস দাও। এখন ক্লিক করো, লেফটে ক্লিক করে মাইনাস দিতে থাকো। ডাউন অ্যারো দিয়ে মাইনাস হবে। রেসপন্সিভের ক্ষেত্রে আবার কি করব? রেসপন্সিভ দেখাচ্ছে, টপটা 0 করে দাও, তাহলে হবে। মাইনাস আরেকটু দিই, এটা 200 দিয়ে দিই। টপ থেকে এটা মোটামুটি একটু দেখি কমাই দিই। 0 দিয়ে দিলে হবে। ওকে রান। এবার দেখো আমি করলাম, তাই না? আচ্ছা এবার কোডটা কপি করে পেস্ট করে দাও। পুরো কোডটা কপি করবো কোথা থেকে, যে একদম নিচে দেখো এই যে সেকেন্ড ব্র্যাকেটটা আছে, সেকেন্ড ব্র্যাকেটে ক্লিক করে, সেকেন্ড ব্র্যাকেট থেকে ক্লিক করে উপরের দিকে টান দিয়ে আমি কপি করে দেব। ঠিকঠাক কি হইছে? এটা পুরো ক্লাসটা শুধু কি ভাই এই ক্লাসটা ধরা পড়ে শুধু কি এই কোড ধরে বসে দেব না পুরোটা ধরবো? পুরোটা নিয়ে নাও, আমার তো সমস্যা নেই পুরোটা নিতে। আচ্ছা ভাই, তাহলে পুরোটা নিয়ে নিলাম। ক্যানভাসে পুরোটা কপি করে ফেললাম। হ্যাঁ, তোমার কপি করছি ভাই, আগেগুলো থাকলেও সমস্যা নাই, না থাকলেও সমস্যা নাই। অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে বসাবো, থিম এডিটরে ইয়াতে এডিশনাল সিএসএস বসাবো। হ্যাঁ, এডিশনাল সিএসএস বসা দাও। অ্যাপিয়ারেন্সে গিয়ে কাস্টমাইজে গিয়ে এডিশনাল সিএসএস গিয়ে পেস্ট করে দাও। এখন এখানে আমাদের টপ লেফট এগুলোকে একটু ইম্পর্টেন্ট দিতে হবে ট্যাগ। হ্যাঁ, এগুলো যেটা চেঞ্জ করছি। তারপর কালারটাও চেঞ্জ করছি, পজিশনটাও চেঞ্জ করছি। এবার চেক করে দেখি এখানে। এখানে রিলোড দিয়ে দেখো কাজ করে কিনা। ঠিক আছে, ওকে পারফেক্ট। সবাই বুঝছো কি করছি? সবাই ক্লিয়ার? হ্যাঁ ভাই, আরেকটা কথা হলো, এই যে সাইডে যে মেসেঞ্জার একটা আইকন থাকে না আমাদের, ওই আইকনটার আমরা অন্য দিকে নিতে পারবো না, ডাইনে বামে উপরে হালকা এরকম হ্যাঁ, ওই করা যাবে না? আইকনটাকে ধরে এভাবে ডানে বামে উপরে নিতে পারবা, এভাবে না? এভাবেই। এবার নিচে নামো, সাইডের মধ্যে এবার একটা HTML এর কাজ করব ভাইয়া। এটা রেসপন্সিভনেস দেখবো এটার। এটা রেসপন্সিভনেস আমি লাস্টে দেখাচ্ছি মিডিয়া করে দিয়ে। হ্যাঁ, একটু সময় দাও, এখন মিডিয়া করে দেখালে অনেকে মাথা গরম হয়ে যাবে। নিচে নামো। ভাই আপনি যে ল্যান্ডিং পেজ করতে দিছিলেন ওইটাও কি এমনি আনা যায়, মানে এমনিই হইতো না? এভাবেই হইতো, রাইট। এখন মনে করো আমাদের ক্লায়েন্টের কি করে যাচ্ছে, একটা HTML চেঞ্জ করব। হ্যাঁ, HTML কন্টেন্টে মনে করো একদম ফুটারে নেমে যাও। এই ফুটার
এটা ভাইয়া চেঞ্জ করি এটা। আচ্ছা হ্যাঁ, আমরা রিয়েল টাইম ফাইন্ড এন্ড রিপ্লেস নামে একটা প্লাগইন অনেকে দেখছি, আবার দেখতেছি। সাইট আমরা যখন কোনো লেখা চেঞ্জ করতে যাব, কালার টালার এগুলো আলাদা, লেখা ছবি এগুলো কি, এগুলো হচ্ছে এইচটিএমএল কোডিং দিয়ে করা। তোমরা অলরেডি দেখছো H1P ট্যাগে আমি এই জিনিসগুলো করছি। সো রিয়েল টাইম ফাইন্ড এন্ড রিপ্লেস নামে একটা প্লাগইন দিয়ে আমি খুব সহজে এইচটিএমএল এর কোডিং গুলো রিপ্লেস করতে পারবো। রিয়েল টাইম ফাইন্ড এন্ড রিপ্লেস। আচ্ছা বেসিক্যালি এখানে ফাইন্ড করব একটা ওয়ার্ড, একটা লাইন, রিপ্লেস করব আরেকটা লাইন। অর্থাৎ একটা লাইনের জায়গায় আরেকটা লাইন রিপ্লেস করতে চাইলে এই প্লাগইনটা ইউজ করতে হয়। প্লাগইনটা ইনস্টল করার পর অ্যাক্টিভেট হলে তুমি মনে করো এখানে পিক আউটস্ট্যান্ডিং, এখানে ইন্সপেক্ট করলাম না, লেখাটা কপি করে ফেলো, লাইনটা কপি করে ফেলো। এখানে যে লেখাটা আছে এখানে গিয়ে আমি লিখবো আওয়ার রিভিউ মনে করো, হ্যাঁ। তাহলে কি একটা এইচটিএমএল কোডিং চেঞ্জ হবে। তাহলে এটা কিভাবে করব, রিয়েল টাইম ফাইন্ড এন্ড রিপ্লেস প্লাগইনটা ইনস্টল করতে সেটিংস টুলসে যাও, টুলস থেকে মনে হয়, হ্যাঁ টুলসে গিয়ে ভাইয়া ওখানে ক্লাসটা সব ধরলে ভালো হতো না ভাইয়া? না সমস্যা নেই, ডাইরেক্ট এটা দিয়ে পাবে, না পাইলে পরে দেখবো ক্লাস। ও আচ্ছা ভাই তাহলে বসালাম। হ্যাঁ বসো, পেস্ট কপি পেস্ট কি লিখবো ভাই এখানে? লেখো আওয়ার রিভিউস। আওয়ার রিভিউস। ওকে, এবার আমি আপডেট করে ফেলবো সেটিংসটা, আপডেট করে ফেলো। এবার সাইডে গিয়ে একটু রিলোড দিয়ে দেখো কাজ করে কিনা। চলে আসছে আওয়ার রিভিউস, তাই না? লেখা কিন্তু চেঞ্জ করে ওয়ার্ডপ্রেসে সিগনেচারের হাত দিয়ে চেঞ্জ করে ফেলছি। ওকে, এখন মনে করো ক্লায়েন্ট বলল পারচেজ নাও, এখানে একটা আইকন ইউজ করতে হবে। এবার পারচেজ নাও এর লেখাটাকে ইন্সপেক্ট করতে হবে। এবার দেখো আমি এখানে আওয়ার রিভিউসটার জায়গায় আমি কি একটা লেখার জায়গায় লেখা বসাইছি, এখন আমি কোডিং এর জায়গায় কোড বসাবো। অর্থাৎ পারচেজ নাও যে লেখাটা আছে এটা ইন্সপেক্ট করো। পারচেজ নাও একটা এ ট্যাগের মধ্যে থাকে, সাধারণত লিংক করাগুলো এরকম এ ট্যাগের মধ্যে থাকে। আচ্ছা এই যে স্প্যান ক্লাস পারচেজ নাও লেখা আছে, এই কোডটার উপরে রাইট বাটন দিয়ে এডিট উইথ এইচটিএমএল দাও। পুরো বাটন না, আমি শুধু লেখাটা চাচ্ছি, শুধু লেখাটা। হ্যাঁ লেখাটা। আচ্ছা না তাহলে এই যে এক্সপ্যান্ড কোডটাকে তুললাম, এক্সপ্যান্ডটাকে তুললাম। এবার এই লেখাটাকে রাইট বাটন দিয়ে আমি এইচটিএমএল চেঞ্জ করতেছি, সিএসএস না, রাইট বাটন দিয়ে এডিট উইথ এইচটিএমএল দাও, এডিট অ্যাজ এইচটিএমএল। হ্যাঁ এখন এখানে যে এইচটিএমএল কোডটা আছে কোডটা কপি করে ফেলো, রিয়েল টাইম ফাইন্ড এন্ড রিপ্লেসে বসো। আচ্ছা এবার এখানে অন্য একটা লেখা বসাও পাশে। এখন এখানে লিখবো পারচেজ নামের মধ্যে কি লিখবো ভাইয়া? জয়েন লিখো শুধু, জয়েন। জয়েন। না ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এবার আপডেট করে দেখো, আপডেট। ভাইয়া এখানে রিচ লিমিট রিচ হয়ে গেছে দেখাচ্ছে, দুই একটা ডিলিট করে দিত, আগেগুলো ডিলিট করে দিই। আচ্ছা ডিলিট করা লাগবে না, ভাই আপনি আপডেট দেন, অ্যাড দেন না। তুমি আপডেট দাও। এবার একটু সাইটে রিলোড দাও। দেখো জয়েন আসছে। আচ্ছা এখন জয়েনের আগে একটা আইকন বসাইতে চাই মনে করো, হ্যাঁ। এখন আইকন কই পাবো, গিভ মি রিমোট অ্যাক্সেস। আচ্ছা ভাই দিচ্ছি ভাইয়া। আমরা জানি সমস্ত আইকন পাওয়া যায় ফন্ট অপশনে। হাজার হাজার আইকন আছে, মনে করো আমি এখানে এই বাতের আইকনটা বসাবো। বাতের আইকনের একটা এইচটিএমএল কোড ওরা দিয়ে দিছে, সবাই একটু খেয়াল করো। একটা এইচটিএমএল মানে এরকম জিনিসের স্ট্রাকচারিং কেমন হয় দেখো। মনে করো এখানে ও একটা এরকম এ ট্যাগের মধ্যে জয়েন নাও দিছে, তাই না? তাই না? এবার এই জয়েন নাও এর আগে তুমি একটা আইকন বসাতে চাও, আইকনে যে কোডটা পাইছি এই কোডটা এখানে বসাই দিবা। এরকম একটা আই ক্লাসের মধ্যে থাকবে, তারপরে জয়েন নাও লেখাটা থাকবে, তাহলে এটা আইকনের কাজ করবে আর এটা লেখা। হ্যাঁ দেখা যাচ্ছে না, ফ্রিজ হয়ে গেছে। ভাই স্ক্রিন ফ্রিজ হয়ে আছে। কোডিং দেখা যাচ্ছে? কোডিং না ভাই এখন দেখা যাচ্ছে না, বাথের আইকনটা দেখা যাচ্ছে, মানে ফন্ট অপশন পেজে আছে না এখনো। দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। আচ্ছা একটু দেখো, মনে করো এরকম একটা
ট্যাগ দেওয়া হয় এ, সেখানে জয়েন নাও, তারপর এরকম একটা এ ট্যাগের এন্ডিং থাকে। ওকে, এর আগে যদি তুমি আইকন বসাতে চাইলে এখানে যে আইকনের কোডটা পাইছো সেই কোডটা কপি করো। কপি করার পর এটাকে ঠিক জয়েন নাও এর আগে পেস্ট করে দাও, শেষ। সবাই ক্লিয়ার? মানে জয়েন নাও আগে আইকনের কোড পেস্ট করে দিলাম, আইকন কোডের জন্য আইকন থাকবে, এবার জয়েন নাও লেখাটা দেখা যাবে। ওকে, এবার রিয়েল টাইম ফাইন্ড এন্ড রিপ্লেসে আওয়ার রিভিউস এর এখানে এই যে স্প্যান ট্যাগে স্প্যান ক্লাস এই যে জয়েন লেখাটা ঠিক আগে দিয়ে আমি একটু জায়গা করে নিলাম। এবার আমি কোডটা বসাই দিলাম, আইকনের কোড। যদি ফন্ট অসাম ইন্টিগ্রেট করা থাকে সাইটে তাহলে আইকন চলে আসবে। চলে আসছে আইকন? সবাই আইকন পাইছো? আমি কিন্তু হোয়াট, সবাই ক্লিয়ার? এটা সবাই ক্লিয়ার কিনা বলো? জি ভাই ক্লিয়ার। জি ভাই। কথা বলে না কেউ। জি ভাইয়া ক্লিয়ার clear ভাইয়া, ভাইয়া। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ক্লিয়ার। এবার এটা আমি তো কোডিং দিয়ে বসালাম তাই না? আর রিয়েল টাইম ফাইন্ড এন্ড রিপ্লেসটা তো আনলিমিটেড করা যায়। সবাই দেখছো না এটা আনলিমিটেড? ভাইয়া এটা ভাইয়া একটু মানে আমরা আগে যেটা দেখছিলাম আপনার ভিডিও একটা ওইভাবে করছি বাট কাজ করে নাই, তো মাঝখানে এখন কাজ করে নাই। এর আগে এটা কি ইয়া করা চেঞ্জ করা হয়েছে? না ভাইয়া চেঞ্জ করা হয়নি, এবারে প্রথম, এখন তো ইনস্টল করলাম। আচ্ছা, এখানে কয়টা আবার ইউজ করতে পারতেছি দেখো তো। এখানে 5টা ভাইয়া। ভাই 5টা ইউজ করা যাবে হবে, কোড চেঞ্জ করতে হবে। হ্যাঁ, 5 বার ইউজ করার পর আমাকে এরকম একটা এরর দেখাচ্ছে, এখন তোমাকে $10 দিয়ে কিনতে হবে। এরকম জায়গায় আমি প্লাগইনে গেলাম, কাজ অবশ্যই করবে। এখানে ওকে তে ক্লিক করতে, এটাকে জিপি বানাবো এখন। প্লাগইনে গিয়ে প্লাগইন এডিটরে গিয়ে একটু জিনিস মাথায় রাখো। এখানে কি করছি আমি, এটা কোন প্লাগইনটা? রিয়েল টাইম ফাইন্ড এন্ড রিপ্লেস সিলেক্ট করলাম। প্রত্যেকটা প্লাগইনে একটা জাভাস্ক্রিপ্ট কোডিং থাকে, প্রথম কোডিংটাতে ঢুকলাম। এখানে যে মেসেজটা দেখাচ্ছিল মেসেজটা পেস্ট করলাম। পেস্ট করার পর আমি মেসেজটা পেয়ে গেছি এখানে, এবং মেসেজ অপশনে আমি গিয়ে বুঝলাম সে একটা আইডি ধরা দিচ্ছে 5 বার ইউজ করতে পারবা। এটাকে আমি আনলিমিটেড করে দিই। ওকে, মানে আমি এতবার ইউজ করতে পারবো। তারপর আমি আপডেট করে দিলাম। ওকে, আপডেট করছি। এবার লগ আউট করে আবার লগ ইন করি, তবে ইনকগনিটো মোডে ভিউ করব। দেখ আমি দিচ্ছি ভাইয়া, কন্ট্রোল সি 10 ভাইয়া পেস্ট করেন এখন। আচ্ছা, এবার যাও টুলসে গিয়ে রিয়েল টাইম ফাইন্ড রিপ্লেসে যাও। এবার অ্যাড করো দেখি। অ্যাড ভাইয়া দেখি অন্য কিছু অ্যাড করি। ওকে, এরকম আনলিমিটেড টাইম এখন অ্যাড করতে পারবা। সবাই কি বুঝছো? হ্যাঁ অ্যাড হচ্ছে ভাইয়া, হ্যাঁ সমস্যা নাই। সবাই কি বুঝছো আমরা কোডিংটা কিভাবে চেঞ্জ করলাম? মানে কি আমাকে একটা মেসেজ দিচ্ছিল 5 বার ইউজ করার পর তুমি প্রো কিনতে হবে। সে একটা আইডির মাধ্যমে >5 দিয়ে রাখছিল, মানে >5 হলে ওর কাছে ডলার চাবা। >5 ভাই আপনাদের যে 9 লাখ 10 লাখ দিয়ে রাখলাম, আমি 10 লাখ বার ইউজ করতে পারবো। অনুসারে কাজ করলাম। সবাই ক্লিয়ার? এটা জি ভাইয়া। জি ভাই। আনলিমিটেড করা ক্লিয়ার? আচ্ছা, এখন ক্লিয়ার এন্ড থ্যাংক ইউ। ক্লিয়ার। এখন সাইটটা ভিউ করো। এবার আমরা বলো এই সাইডের কোন HTML কোডটা তুমি রিয়েল টাইম ফাইন্ড এন্ড রিপ্লেসে চেঞ্জ করতে পারবে না। ভাইয়া সবগুলাই করা যায় ভাইয়া। সবই সম্ভব, জাস্ট ছবি চেঞ্জ করতে ছবি চেঞ্জ করে দিবা। আর
আচ্ছা ভাইয়া, কোন সাইডের অ্যানিমেশন আমার থেকে ভালো লাগছে, এখন ওই সাইডের অ্যানিমেশনটা যদি আমি আমার সাইডে ইয়া করতে চাই, HTML ইন্সপেক্ট এলিমেন্ট করে ওটা করা যাবে ভাইয়া? আমি জাভাস্ক্রিপ্টে যাচ্ছি না, HTML CSS। জাভাস্ক্রিপ্টের জন্য তোমার কিছু কোডিং ইন্টিগ্রেট করা লাগে, jQuery ভার্সন থাকা লাগে, তারপর সেই অ্যানিমেশনটা কপি করে আনার ঝামেলা। এই জন্য সেটা আমরা প্লাগইন দিয়ে অ্যাড করবো ফিচারগুলো। কিন্তু HTML CSS তুমি এক্সিস্টিং আমি যেটা ওয়ে দেখাইলাম, মনে করো এটা গ্রে কালারটাকে তুমি ইয়া করে দাও, গ্রিন, লাইট গ্রিন করে দাও। সবাই একটু দেখো যে ব্যাকগ্রাউন্ডে গ্রে কালার আছে পুরো সেকশনে, সেই পুরো সেকশনে আমি CSS টা কালার চেঞ্জ করবো। এটা ভাই, এটা তাহলে ইন্সপেক্ট করি আগে, ক্লাসটা ধরি। দেখো হ্যাঁ, এই কালারটা ভাই, এই এই তো ব্যাকগ্রাউন্ড কালার পেয়ে গেছে, পারফেক্ট। ক্লিক করে এটাকে লাইট ভাই শোনা যাচ্ছে না ভাই আপনার কথা। ওকে ঠিক আছে, এটাকে ক্লিক করে লাইট গ্রিন করে ফেলো। লাইট গ্রিন। গ্রিনে ক্লিক করতে হবে, কালার ক্লিক করতে হবে। আগে আগে গ্রিনে নাও, গ্রিনের জায়গায় নাও, গ্রিনের জায়গায় নিয়ে তারপর কালারটাতে ক্লিক করো। শুরু হয়ে গেল না গ্রিন। লাইট লাইট গ্রিন কালারটা চুজ করো। আরো বামে, আরো বামে, বামে বামে, সাদা সাদার জায়গায় যাও। এখানে না, ক্লিক করার ক্ষেত্রে হ্যাঁ এখানে এটা হ্যাঁ রাইট রাইট। এবার যা আছে এবার কোডটাকে কপি করে ইম্পর্টেন্ট লিখে পেস্ট করে দাও। এই আবার হয়ে গেল, এলিমেন্টসে যাও, এটাকে আবার ক্লিক করে কালার চেঞ্জ করো। আচ্ছা এটা দিলাম ভাই। এবার হচ্ছে এখানে ইম্পর্টেন্ট দিয়ে দাও লাস্টে। তবে জাভাস্ক্রিপ্টের একটা সাইট দেখছিলাম কি, আপনার আনলিমিটেড উইজেট আছে না, আনলিমিটেড প্লাগইনস এর উইজেট গুলোতে, ওই মানে ওই সাইট থেকে আমি জাভাস্ক্রিপ্টের কোডগুলো নিয়ে উইজেটে বসাইলে আপনার আনলিমিটেড ইয়ার প্লাগইনের উইজেটে বসাইলে সেম টু সেম হয়ে যায়। ওটা কি ভাইয়া জানা যাবে? জাভাস্ক্রিপ্টে সবগুলো সময়ে তোমার একই রুলস অ্যাপ্লাই করা যায় না। হ্যাঁ, HTML CSS এ আমি যেভাবে একই রুলস এর মাধ্যমে সব করতে পারবো, জাভাস্ক্রিপ্টের কোডিং এর স্ট্রাকচারের উপর ডিফার করে, আর ইন্টিগ্রেশনে কিছু ব্যাপার থাকে। এইজন্য অ্যানিমেশনে যদি কোনো চেঞ্জ চাই ক্লায়েন্ট, আমি হাত না দেওয়ার জন্য বলবো। সেক্ষেত্রে তুমি যদি মনে করো প্লাগইন দিয়ে ইন্টিগ্রেট করতে পারবো, ফাইন, তুমি যেটা কথা বললা। আর আদারওয়াইজ না নেওয়াটা বেটার। HTML CSS গুলো এভাবে চেঞ্জ করতে পারো। ওকে, আচ্ছা চলে আসছে গ্রিন কালার, রিলোড দাও, রিলোডটা দেওয়ার পর দেখো চলে আসছে কালার। ওকে, এইবার আমি মনে করো নিচে কপিরাইট লেখা আছে, কপিরাইট লেখাটা চেঞ্জ করো। কপিরাইট লেখা আমি আমার কোম্পানির নাম দিব, পুরো লাইন। ভিতরে HTML কোড, রিয়েল টাইম ফাইন্ড এন্ড রিপ্লেস, CSS হলে কাস্টমাইজে বসাইতাম। ডাইরেক্ট দিলে তো ভাই এটা একটাই আছে, আর কিছু নাই। হ্যাঁ, এটা পুরোটা পেস্ট করে তোমার কোম্পানির নাম লেখো, টোকোমোর জায়গায় অন্য নাম লেখো, পুরো পেস্ট করো, আবার পুরো পেস্ট করো, আবার যা আছে কপি পেস্ট করো আবার। এবার কপিরাইট 2020 টোকোমোর জায়গায় করবেন মিডি মনে করো। তারপরে পাওয়ার্ড বাই মনে করো ওয়েব ব্যাটালিয়ন। আর পরে লেখাগুলো ফেলা দাও। এবার দেখো চেঞ্জ হয়েছে কিনা। তাই না? চেঞ্জ না হইলে রাইট বাটন দিয়ে ইন্সপেক্ট করে, ওটা চেঞ্জ হবে না ওভাবে, এটা কোডিং দিয়ে চেঞ্জ করতে হবে। রাইট বাটন দিয়ে ইন্সপেক্ট করে কোড নাও। এবার আমি ডাইরেক্টলি ট্রাই করলাম, হয় নাই, এবার কোড দিয়ে ট্রাই করবো, কোনোটাই অ্যাকসেপ্টেবল। কোড কেমনে নিব? ট্যাগের উপর এমনি না, আবার ক্লিক করো, অ্যারোতে ক্লিক করে পুরোটা ধরো, পুরোটা আবার ধরো, সবাই একটু দেখুক। অ্যারোতে ক্লিক করো, অ্যারো অ্যারো অ্যারো, হ্যাঁ এবার পুরো লাইনটা ধরো, এই তো ক্লিক করো পুরো লাইনটাতে, এই তো পারফেক্ট। টি ট্যাগের উপর আসছে, টি ট্যাগের উপর রাইট বাটন দিয়ে এডিট উইথ অ্যাজ HTML, যা আছে কোড কন্ট্রোল সি করো। এবার রিয়েল টাইম ফাইন্ড করতে হবে। হ্যাঁ, ওখানে একই জিনিস পেস্ট করো, এবার খালি লেখাগুলো চেঞ্জ করে দাও, তখন মধ্যে করবেন দিবি। বড় করবেন মিলি দাও, আর বাকিগুলো থাক, পেস্ট করে এবার সেভ করে দেখো। চেঞ্জ হয়নি তারপরও। লোড দাও, লোড দাও।
না ভাইয়া হয় না ভাইয়া, ইনকগনিটো মোডে তো দেখো, ভাই এটা ইনকগনিটো মোডে তো আছে। আরেকটা ইনকগনিটো মোডে যাও। না ভাইয়া হয় নাই। আচ্ছা এটা হয় নাই, আমরা এটা তাহলে কোথা থেকে চেঞ্জ করতে পারবো? থিম অপশনে গিয়ে এটা বসাই দিতে হবে। তো কিছু কিছু জায়গায় চেঞ্জ না হলে এরকম, এটা যেখানে আছে ধরো এটা যদি বিল্ডার দিয়ে করে তাহলে বিল্ডারে এডিট করে বিল্ডারে বসাবা, তারপরে থিম অপশনে গিয়ে বসাবা। আর কিছু কোডিং আমরা হেডার ফুটারে থিম অপশনে পাবো, প্রত্যেকটা থিমে থিম অপশনে। আচ্ছা এটা কি কোন কি, এটা কি দিয়ে করছো? এটা তো এলিমেন্টর দিয়ে করা। এলিমেন্টর টেমপ্লেট করা না? হ্যাঁ আচ্ছা স্কিপ, এরকম কিছু কোড স্কিপ হতে পারে, কোডিং দিয়েও কাজ করে না, ডাইরেক্ট দিয়েও কাজ করে না, সেক্ষেত্রে থিম এডিটর থেকে বসাতে হবে, ওখানে প্রায়োরিটি সেট করা থাকে। আচ্ছা এবার আমরা মিডিয়া কোয়ারি দেখবো। মিডিয়া কোয়ারিটা হচ্ছে পারচেজ যে বাটনটা আছে উপরে লিখছি, উপরে হেডারে দিছিলাম, সেটা আমি ডেস্কটপের জন্য রেসপন্সিভ করে আমি পারফেক্টলি আনছিলাম, রাইট? এই ডান পাশের ট্যাবটা এটা ভাইয়া। এটা। এবার তুমি এটাকে মোবাইল ভিউতে দেখো, মোবাইল ভিউ কেমনে দেখতে হয় সবাই একটু খেয়াল করো। আমরা বিভিন্ন ডিভাইস করার জন্য রিমোট অ্যাক্সেস দাও, ইন্সপেক্টরে গেলাম। ইন্সপেক্ট না, রিমোট অ্যাক্সেস দাও। আমি কি একটা এক্সটেনশন দেখাচ্ছি, এটা আছে রেসপন্সিভ ওয়েব ডিজাইন মনে হয় ভাইয়া আমার কাছে। আচ্ছা ভাইয়া এটা ইনকগনিটো মোডে তো ভাইয়া নরমাল টাইপের মধ্যে। আচ্ছা ভাই আপনি দেখান। আচ্ছা কই গেছে রেসপন্সিভ ওয়েব ডিজাইন টেস্টার, এটা কই? এটা দেখি একটু পিন আপ পিন করতে হবে। নাই ভাইয়া নাই, ডিলিট করে দিছি। আমি ইন্সপেক্ট করি তো ভাইয়া। ফ্রম এই যে ভাইয়া এখানে ভাই আমি নিয়ে আসতেছি ভাইয়া। এই যে ভাই এটা, এই যে ভাই এটা হয়ে গেছে। ওকে, এখন তুমি যে সাইটটা রেসপন্সিভ টেস্ট করতে চাও সেই সাইটটাতে ক্লিক করো। ইন্সপেক্ট করার দরকার নেই। আচ্ছা ভাইয়া আমি ইনকগনিটো মোডটা কেটে দিচ্ছি ভাইয়া। হ্যাঁ এখানে থেকে দেখেন। একবার রিলোড দিয়ে দিই ভাইয়া। আচ্ছা এবার দেখো এই যে পারচেজ বাটনটা ঠিক আছে কিনা দেখবো। রেসপন্সিভ ওয়েব ডিজাইন টেস্টারে বিভিন্ন ডিভাইস থাকে, আমরা সাধারণত ডেস্কটপে আছি এখন। এখন আমার ট্যাবটা চেক করা লাগবে আর মোবাইলটা চেক করা লাগবে। আইপ্যাড গুলো হচ্ছে ট্যাব। আইপ্যাডের ল্যান্ডস্কেপ মোডে ক্লিক করলে ও তোমাকে আরেকটা উইন্ডোতে দেখাবে, তোমার আইপ্যাডে এই কেমন দেখাবে। আইপ্যাডে দেখো এরকম চলে আসছে ডান দিকে, তাই না? আচ্ছা এখন আমি দেখতে যাচ্ছি ভাইয়া এখানে আমার দুইটা হেডার আছে তো ভাইয়া, ওইটা আগে এলিমেন্টটাতে এডিট করে ওটা করতে হবে, আগে শো করতে হবে। মানে এটা শুধু আপনার ইয়ার ক্ষেত্রে শো করবে, ডেস্কটপ ক্ষেত্রে শো করবে এই হেডারটা, মোবাইল আর ল্যাপটপ ইয়ার করবে না। আচ্ছা ধরো আইফোন 7 প্লাসে আমি পোর্ট্রেট মোডে দেখবো। ভাইয়া আমি এখান থেকে করে দিচ্ছি, ভিউ করে দিচ্ছি এলিমেন্টর থেকে। চেঞ্জ করতেছি, সমস্যা নেই। তো তুমি দেখলা যে কি এখানে গোলাপি কালার, তুমি চাও মোবাইলে থাকবে লাল কালার, ট্যাবে থাকবে সবুজ কালার, আর ডেস্কটপে থাকবে এরকম। তিনটে ডিভাইসে তিন রকম, তাই না? সবাই কি এটা বুঝছো? আমি টেস্ট করলাম কিভাবে চেকার দিয়ে। জি সবাই ক্লিয়ার? জি ভাইয়া। কথা বলো। রেসপন্সিভ ওয়েব ডিজাইন চেক করলাম জি সবাই ভাইয়া ক্লিয়ার। ক্লিয়ার। এটা ছাড়াও তুমি রাইট বাটন দিয়ে ইন্সপেক্ট করেও দেখতে পারো। মোবাইলে ক্লিক করবা, মোবাইলে ক্লিক করার পর রেসপন্সিভে ক্লিক করে আইপ্যাড অপশনে 100% ক্লিক করো। এখন দেখো আইপ্যাডে এরকম দেখাবে তোমার সাইটটা, ঠিক আছে? এবার তুমি মোবাইলে দেখতে চাও আইফোন এক্স 100%, তখন তুমি আইফোনে কিভাবে দেখাবে সেভাবে দেখতেছো। ওকে আচ্ছা ফাইন। এখন আমি বললাম যে আমি আইফোনের জন্য আমি যেটা করতে চাই এই পারচেসের কালারটা শুধু চেঞ্জ করতে চাই। অ্যারোতে ক্লিক করলাম, পারচেসের পুরো বাটনটাতে ক্লিক করলাম। ওকে, একটু আগে আমরা করছিলাম রেসপন্সিভ টেস্টিং থাকা অবস্থায়, কিন্তু রেসপন্সিভ মোডে আমি করছি। এখানে দেখো আমাদের
কালার অপশন আছে কোনোখানে, হ্যাঁ এই যে কালারটা মনে করেন আমি অন্য একটা কালার ইউজ করবো এখানে, আমি চাই গ্রিন কালার ইউজ করতে ব্যাকগ্রাউন্ডে, হ্যাঁ আচ্ছা, কিন্তু শুধু মোবাইলে কাজ করবে গ্রিন, ডেস্কটপে কিন্তু ঠিকই আগের কালার থাকবে। এটাকে বলা হয় মিডিয়া কোয়ারি। কি করব, এখানে যা আছে কোডিং আগে কপি করো আগের মতোই, একটু কপি করো তো ভাইয়া। আচ্ছা ভাই আমি করতেছি ভাইয়া, একটু বড় করে নিন। উপরে যাও উপরে যাও উপরে, এই যে এটা, এই যে ভাই এটা তোমরা নিচ থেকে কপি করো পুরো। ওকে, কপি করে এটা নোটপ্যাডে বসাও। আচ্ছা নোটপ্যাড না, ডাইরেক্ট কাস্টমাইজে বসাও। আমি লিখবো ভাই @of গুগল করে দেখাও ওদের, নিকেল কোডটা পেস্ট করো। আমরা পেস্ট করছি। আচ্ছা এই ভাই দেখো, এটা কোড পেস্ট করছি কিন্তু এটা চেঞ্জ হয়নি। কারণটা কি? কারণ আমি তো বলে দিইনি এটা কোন ডিভাইসে কাজ করবে। এবার রিমোট ছেড়ে দাও। সবাই দেখো, আমি আচ্ছা ভাই, কোডিং চেঞ্জ করার জন্য ব্যাকগ্রাউন্ডে যে কাজ ছিল এটাকে ইম্পর্টেন্ট দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন আমি চাচ্ছি শুধু মোবাইলে কাজ করবে। সবাই লিখবা মিডিয়া কোয়ারি। মিডিয়া কোয়ারিতে ডাব্লিউসি স্কুলে যাবা, বুঝার চেষ্টা করো মিডিয়া কোয়ারিটা কি জিনিস। তিনটা ডিভাইস আমাদের, ডেস্কটপ, ট্যাব, মোবাইল, তিনটা কমন কোড মাথায় রাখবা। তুমি যদি মোবাইলে চাও তখন এই কোডটা ইউজ করবে, আমি সবাইকে দিয়ে দিচ্ছি। এটা ভাইয়া পেস্ট করে দেন, কপি হয়েছে তো? আচ্ছা হ্যাঁ, মানে এটা কি, আচ্ছা এটা কি আমি পরে দেখা দিচ্ছি। দুটো সেকেন্ড ব্র্যাকেট থাকবে, ওকে, দুটো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কোডিং গুলো করবে। আচ্ছা এবার ডেস্কটপের জন্য আচ্ছা, ডিভিভিএল অ্যাকাউন্ট খোলার লাগে কি কি লাগে? কিছুই লাগবে না, তুমি ন্যাশনাল কার্ড নিয়ে গেলে হবে। কপি ছবি? হুম, এটা হচ্ছে আর ট্যাবের কপি নিজের? কারণ ভাইয়া 1140 বা 1200 দিয়ে দেন ভাইয়া, এখানে তো দেখা খুঁজে পাচ্ছি না। নমিনি যারা দিব। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি দেখতেছি। লাগে আচ্ছা 1200, এখানে জাস্ট 1200 পিক্সেল বসে দিলে হবে। হ্যাঁ, এই ব্রাঞ্চে যার অ্যাকাউন্ট আছে, কার অ্যাকাউন্ট আছে? অন্য টপিক কথা বাদ, পরেরটা পরে কথা বলবা, এখন তো মিউট করে দেন। মাহবুবুর রহমান। আচ্ছা একটু খেয়াল করো, এখন আমি
একটু খেয়াল করো, অন্য টপিক বাদ। আমি বেসিক্যালি কি করলাম, এখানে মিনিমাম উইথ একটা নিলাম। আচ্ছা একটু এটা উপরে নিই, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবা। মানে আমাদের মোবাইল ডিভাইসের উইথ হচ্ছে 600 পিক্সেল, হ্যাঁ। সো ম্যাক্সিমাম উইথ হবে 600, তার মানে কি 0 থেকে 600, 0 থেকে 600 গুলো আমার মোবাইল অ্যাকাউন্ট হবে। মিনিমাম উইথ 768, অর্থাৎ 768 এর নিচে যেগুলো, মানে 768 এর উপরে যেগুলো আছে সেগুলোকে আমরা ট্যাব হিসেবে ধরলাম। তারপর এটা হচ্ছে মিনিমাম উইথ 1200 পিক্সেল, অর্থাৎ তুমি যদি বড় স্ক্রিন ধরো, ডেস্কটপে 1200 মিনিমাম, মানে কি 1200 থেকে এর উপরে যা আসবে সব ডেস্কটপ। এটা হচ্ছে 0 থেকে 600 যা আসবে, এটা কি বুঝছো? ম্যাক্সিমাম মানে কি 600 পর্যন্ত, তার মানে 0 থেকে 600। মিনিমাম মানে কি উপর থেকে নিচ পর্যন্ত 1200, মানে নিচের রেঞ্জটা হবে 1200। তাহলে কি 1200 থেকে এর উপরে যেগুলা। আর এটা হচ্ছে মিডিয়াম। এখন তোমার কোন ডিভাইসে লাগবে? মোবাইলের জন্য, তাই না? মোবাইলের কোডটা তোমার এটা হচ্ছে মিডিয়া কোয়ারি। এই মিডিয়া কোয়ারিটা কপি করবা, আমি তোমাদেরকে এই লিংকটা দিয়ে দিচ্ছি, জাস্ট তোমরা মাথায় রাখবা। সিএমডি মিডিয়া কোয়ারি পাসওয়ার্ড, লিংকটা হচ্ছে bit.notepad.pw/cmbd মিডিয়া কোয়ারি। তোমরা কেউ ফালাই দিও না। পাসওয়ার্ড প্রোটেক্ট করে দেন। পাসওয়ার্ড প্রোটেক্ট করলেও ফালাবে, না করলেও ফালাবে। আচ্ছা আমি লিংকটাকে এভাবে দিচ্ছি না, দেখো ভাইয়া ইনকগনিটো আছে তো ভাইয়া, আমি নিয়ে যাবে কা অন্য একটা ডিভাইসে দিচ্ছি, মার্কডাউন দিয়ে দিচ্ছি, অনেক কিছু করতে হবে না। হ্যাঁ। সবাই পাইছো? রিপোর্ট কোডটা আবার দাও। আচ্ছা এবার দেখো আমি এখানে কি পাইছি, মোবাইল ডিভাইসের জন্য আমি কোড পাইছি। মোবাইল ডিভাইসে আমি এটা কপি করব। কপি করার পর আমরা কাস্টমাইজে কি করছিলাম, দেখো কাস্টমাইজে যে কোডিংগুলা বসাইছিলাম, এই যে কোডিংগুলা, এই কোডিংগুলা আমার মিডিয়া কোয়ারির ভিতরে থাকবে। পেস্ট করলাম মিডিয়া কোয়ারি। মিডিয়া কোয়ারির সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হবে, মানে ওর প্যাটের ভিতরে থাকবে, মানে কি স্টার্ট করলাম, এরপর সমস্ত কোডিং বসলো, বসার পর এন্ড করার জন্য আরেকটা সেকেন্ড ব্র্যাকেট। এটা কি বুঝছো? মানে মিডিয়া কোয়ারি এটা কি একটা এক্সট্রা পার্ট না? এটার ভিতরে সেকেন্ড ব্র্যাকেট মানে কি, এটা মানে কি এই সেকেন্ড ব্র্যাকেট দুটো মানে কি এই যা কোড বসাবা এই লাইনটার পরে দুটো সেকেন্ড ব্র্যাকেট মাঝখানে বসাবা। তাইলে কি হলো, আমি কোডিং কিন্তু দেখো এই যে সেকেন্ড ব্র্যাকেট শুরু হইলো, আর এই যে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট, এই দুটার মাঝখানে কোডিং গুলা বসালাম। মিডিয়া কোয়ারি বসানোর ব্যাপারটা সবাই ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। ক্লিয়ার। এবার আমাকে আরেকটা মিডিয়া কোয়ারি অন্য একজন, তমাল ছাড়া অন্য একজন, তমাল স্ক্রিন শেয়ার অফ করো, তুমি পারবা, অন্য একটু বসাক, যে কোনো একজন স্ক্রিনটা শেয়ার করো। আবার নাটের গুরু দুজন কই? জয় অথবা নাজমুস আসি ভাই, আসি। শেয়ার করো, তোমার দুজন হচ্ছে নাটের গুরু, তো তোমার দুজন একটু শেয়ার করো। ভাই আমার এখানে লোডশেডিং, আমি ফোনে আছি ভাই। ঠিক আছে, নাটের গুরুদের লোড শেডিং এ থাকে। তারপর আরেকজন কই? নাজমুস সাদাত হচ্ছে ইমেজ এসইও করার জন্য এক্সপার্ট, শেয়ার করো স্ক্রিন। ভাই ছবি গুতা দেয়। ছবির মধ্যে গুদাগুদি করা এক্সপার্ট, শেয়ার করো। ভাই একটা ডিক্লারেশন দিব ভাইয়া। কি কিনবা? এই যে সবাই একটু শুনেন, অনেকে আমাকে নক করতেছেন যে আপনাদের গ্রুপে অ্যাড করা হয়নি, আসলে গ্রুপে অ্যাড করা হয়েছে, মেসেজ রিকোয়েস্ট চেক করেন, মেসেজ রিকোয়েস্ট চেক করে দেখেন এখানে অ্যাড করা হয়েছে কিনা। চ্যাট গ্রুপে? আচ্ছা এমন সাহেব, আমাদের 60% পর্যন্ত নামবে অ্যাসাইনমেন্ট, হ্যাঁ তো আরো কিছু হ্যাঁ ভাই চেক করতে ভাই। যারা তাকে জয়েন করা দাও, কালকে পড়াকে ঢুকতে পারবো না ক্লাসে। আচ্ছা ভাই। আচ্ছা এই দুজন তো শেয়ার করবে না জানি, দুজন শুধু ইমেজ গুদাগুদি করতে পারে, অন্য একজন শেয়ার করো দেখি। এই মুশফিক টাইম শেয়ার করো। বুঝলাম না, শেয়ার করতে ভয় কিসের? আমি হেল্প করতেছি তো।
এবার তোমার যে কোনো একটা সাইট পার্সোনাল ওয়েবসাইটে ভিউ করো। জি ভাই। চ্যাটের লিংক দিছি, লিংকটা ক্লিক করে ওপেন করো। তুমি চ্যাটের লিংক আছে দেখো। জি ভাই। মোবাইল ডিভাইস ওই লিংকটা ক্লিক করলে তো হচ্ছে। জি ভাই, যে শো হয়েছে লিংকটা। আচ্ছা এখন তোমার সাইটের ভিউ করো। জি ভাই। সাইটে তো ঢোকা নাই, লগ ইন করো। আরে ভাই বলছে জি ভাই করুন। ওকে, এবার তুমি তোমার সাইটের ভিউ করো। আচ্ছা এবার নিচে নামো, এক নিচে এক নিচে এক নিচে। আচ্ছা উপরে যে উপরে যে কোনো একটা টাইটেলকে তুমি ইয়া করো। আমি মোবাইল ডিভাইসে এই যে নিচে নামো, নিচে নিচে মোবাইল ডিভাইসে হোয়াট ইউ নিড টু হেল্প উইথ, এটা আমি লাল চাই, শুধু মোবাইল ডিভাইসে লাল থাকবে আর বাকি ডিভাইসে যা আছে তাই থাকবে। আচ্ছা এবার দেখো H2 তে ও নিয়ে আসছে H2, H2 ডান পাশে CSS দেখা যাচ্ছে তাই না? CSS জি এর ভাই। মধ্যে কালার দেওয়া আছে কালো, কালো কালারটার উপর ক্লিক করে অন্যটা কালার দাও, কালো কালারের ওই যে আইকনটার উপর ক্লিক করো, বাইরে ক্লিক করো। আচ্ছা অন্যটা কালার দাও তাইলে হবে। আচ্ছা মনে করো তুমি দাও দাও, ঠিক ছিল, নীল কালার দিব আমি, ইম্পর্টেন্ট লেখা দাও পেজ দিয়ে। ওকে ডান। ইম্পর্টেন্ট কাজ করে না। ইম্পর্টেন্ট ছাড়াই কাজ করতেছে ভাই এটা। কালারটা নিচ থেকে পাচ্ছে ভাই, ওই যে টাইটেল নিচের দিকে দেখেন, এলিমেন্ট হেডিং টাইটেল ওখান থেকে কালারটা পাচ্ছে, ওখান থেকে পাচ্ছে না। এই নিচে নিচে এখানে 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 ডান দিকে ডান দিকে ডান দিকে নিচে, এই যে হ্যাঁ হ্যাঁ এখানে চেঞ্জ করেন, লাইট কালার দেন একটা। একবার কিছু একটা লেখা আছে, রেডি দিলা, ঠিক আছে, ওকে স্পেস দিয়ে ইয়া দাও, ইম্পর্টেন্ট দাও। জি ভাই। আচ্ছা এবার এই কোডটা কপি করে ফেলো, নিচেরটা হ্যাঁ এইটুকু কপি করো। কাস্টমার দিকে বসো। তোমার যদি সব ডিভাইসে লাল হবে হয় তাহলে আর কিছু করার দরকার নেই, যা আছে তাই পেস্ট করে দিবা। আর তুমি যদি শুধুমাত্র মোবাইল ডিভাইসে করতে চাও একটা মিডিয়া করে অ্যাড করা লাগবে, এর জন্য নিচে পেস্ট করো। আচ্ছা এবার মিডিয়া কোয়ারিটা চেঞ্জ করতে চাও, হ্যাঁ নিচে মিডিয়া কোয়ারি মোবাইল ডিভাইসেরটা কপি করো। চ্যাট ডিভাইস মোবাইল ডিভাইস একদম টপে পেস্ট করে দাও। আচ্ছা সেকেন্ড ব্র্যাকেটটা এন্ডিং এ নিয়ে আসো, হ্যাঁ বা এই পুরোটাকে কোডটাকে দুটো সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে ঢুকা দাও এন্টার দিয়ে। ওকে পেস্ট। এবার পাবলিশ করো। তবে মোটামুটি ক্লিয়ার, মোবাইল ডিভাইসে ভিউ করতে হবে তো, আগে ভিউ করো সাইটটা, মোবাইল ডিভাইসে ভিউ করেন, কেটে দাও, কেটে দিয়ে ব্রাউজার রিফ্রেশ দাও, রিলোড দেওয়ার পর 768 দেন, কালোই আসছে, 768 দেন, এখানে পাবেন। আচ্ছা
না না 600 নিচে দেন, যে কোনো একটা 500 দেন। কত দাও? 500 দাও, আরে 600 600 নিচে দিতে হবে। 500 দেন, নিচে আসুন। এই যে যাচ্ছে। আরো নিচে, আমার এটা ছিল নিচে, আরো নিচে, আরো নিচে, আরো নিচে, এই যে আরো নিচে, এই যে চলে আসছে, এই যে লাল হইছে। আইফোনে দেখতে পারো রেসপন্সিভ, এখান থেকে মানে মান না বসায় রেসপন্সিভের জায়গায় আইফোনে ক্লিক করো, এখানে এসে ক্লিক করে আইফোনে দেখো, এখন 5 যে কোনো একটা দাও। দেখো আইফোন পারফেক্ট, ওকে রেড হয়ে গেছে, সবাই ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে কালো 100% এখানে তো সব হেডিং গুলোই তো লাল হয়ে গেছে। 100% করেন মিঠু ভাই, 100% করেন। আচ্ছা ডান সব পাশে। ঠিক হয়ে গেছে, একটু খেয়াল করো, ও একটা কমন ক্লাসের মধ্যে বসেছে, আমাকে একটু লোড এক্সিট দাও, জাস্ট ক্লাসটা প্রপারলি ধরতে পারলে তাইলেই হবে। এখন তুমি মনে করো এখানে কাস্টমাইজে একটা ক্লাস বসেছো না, এটা হচ্ছে এলিমেন্টারের কিছু কমন ক্লাস, সমস্ত হেডিং চেঞ্জ হয়ে গেছে। এটার জন্য বাঁচার জন্য আমি কি করতে পারি, এই পেজটাকে এডিট উইথ এলিমেন্টর করব, এক্সট্রা ক্লাস বসাতে হবে, এক্সট্রা একটা ক্লাস অ্যাড করে দিব, শেষ। এখানে যে হেডিংটা ছিল, জি ভাই, যেটা হট ইউনিট, হ্যাঁ এটাকে ক্লিক করার পর অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে একটা ক্লাস বসা দিব, ক্লাসের নাম মনে করে দিলাম মিনাজ, ওকে আপডেট করলাম। এবার কাস্টমাইজে গিয়ে আমাদের কোডিং গুলো কি কি বলতো, কোডিং গুলো হচ্ছে যেগুলো এই যে কালার টালার এগুলো, তাই না? এগুলোর আগে দেখো এখানে কিছু ডট ডট দেওয়া কিছু জিনিস আছে, এগুলা বাদ দিয়ে আমি ক্লাসের নাম দিছি কি মিনহাজ না, ক্লাসে সবসময় ডট মিনহাজ। ভাই এমটা বাদ করতেছে। ওকে এবার পাবলিশ দাও। ভাই চেঞ্জ না কালারটা। হ্যাঁ 100% আগে করেন, দেখা যাচ্ছে না। দেখলাটা আসছে কিনা ভাই, কোডটা দেখতে হবে একটু, এখানে আসছে কিনা ভাই ইন্সপেক্ট করে। ফুল ক্লাসটা পায় নাই মেবি। হ্যাঁ ওইটাই বলতেছে, ক্লাসটা পাইছে কিনা ভাই, এটা চেক করে দেখতে হবে। ভাইয়া সেকশনটার ভিতরে দেন ভাইয়া। ক্লাসে দিতে পারো, আইডি দিতে পারো, ক্লাসে কাজ না করলে আইডি দিতে পারো, আইডি দিতে কি হবে, এটা হ্যাশট্যাগ হবে। এটা বেসিক রুল আর কি, কোনো কারণে হয়তো পাচ্ছে না, জাস্ট তোমরা এভাবে ট্রাই করবা, দেখবা হয়ে গেছে। হ্যাশট্যাগ দাও তো ভাই। আচ্ছা অনেকে বলতে পারো ভাই বাকি কোডগুলো কেন বসাইছি, বেসিক্যালি কালার রেড বসাইলেই হবে, বাকিগুলা ডিলিট করা ঝামেলা দেখে রেখে দিলে কোনো প্রবলেম নেই, চাইলে ডিলিটও করে দিতে পারো। আচ্ছা এখানে আমাদের স্টার আইকনকে চেঞ্জ করে
ইউজার আইকনটা দাও, স্টার আইকন চেঞ্জ করে এই আইকনটা বসাও। কেমন করবা চিন্তা করে বসাও। প্রত্যেকটা স্টার আইকন রিপ্লেস হবে এই আইকনটা দিয়ে। এটাতে ক্লিক করো, একটা স্টার ধরো, যে কোনো একটা স্টার। এটা যে কোডিংটা পাইছো আই ক্লাস, এটার উপর ক্লিক করো। আই ক্লাসে ক্লিক করে রাইট বাটন দিয়ে এডিট অ্যাজ এইচটিএমএল। এবার এইচটিএমএল কোডটা কপি করো। এখানে কি পেস্ট করতে হবে? কন্ট্রোল জেড দাও, রিয়েল টাইম ফাইনাল রিপ্লেসে পেস্ট করবা। কপি করো, পুরোটা কপি করেন ভাই। এবার কপি করে রিয়েল টাইম ফাইনাল রিপ্লেসে দাও। আপনি কি চাইলে সবাই বুঝছো? রিয়েল টাইম ফাইনাল রিপ্লেসে ফাইন্ডে হবে এটা, রিপ্লেসে হবে ফন্ট অসামের আইকনটা। সবাই ক্লিয়ার? জি ভাই। টাইম লাগবে? ওই প্ল্যান নামাতে হবে। আচ্ছা ঠিক আছে, টাইম লাগবে না, সবাই বুঝতে পারছো। আচ্ছা এবার যদি সামহাও কাজ না করে ফন্ট অসামটা ইন্টিগ্রেট করে দিতে হবে। এটা একটু দেখাই দিই। ফন্ট অসাম অনেক সময় ওয়ার্ডপ্রেসে ইনস্টল নাও করা থাকতে পারে, তখন ফন্ট অসামে গেট স্টার্টেড ক্লিক করবা। তারপর এখানে তোমার ইমেলটা বসাও, সেন্ড করতে বলো। ইমেলটা চেক করো, তোমার কোডিং পাঠিয়ে দিবে এখানে। ইমেলটা চেক করো। ইমেলে যাও, এটার মধ্যে জিমেল অন্য একটা দেওয়া। এই যে ভাই এটা। এই যে প্রথম একটা এখানে একটা জাভাস্ক্রিপ্টের কোড দেওয়া আছে। স্ক্রিপ্ট কোড কোথায় বসাবো? ওডিতে ভাই সবার নিচে। এটা বসাতে পারো বা রিয়েল টাইম ফাইন্ড এন্ড রিপ্লেস, সরি ইনসার্ট হেডার এন্ড ফুটার এরকম। আচ্ছা এখন যে বললাম আমরা যে কোডিং গুলো বসাইছিলাম হেডারে নাকি হেডারে না বডিতে, এখন আমি ওয়ার্ডপ্রেসে কিভাবে এটা বসাবো? দুই ভাবে বসানো যায়। অ্যাপিয়ারেন্সে গিয়ে থিম এডিটরে যাবা। তুমি যদি হেডে বসাইতে চাও তাহলে হেডার ডট পিএইচপি তে যাবা। হেডার ডট পিএইচপি তে দেখো এই যে দুইটা হেড, দুই হেডের মাঝখানে বসাতে হয়। তাহলে এই হেডের আগে যে একটা স্পেস তৈরি করে নিলাম এন্টার দিয়ে, তারপর কোডটাকে পেস্ট করে দিলাম, আপডেট করে দিলাম। অথবা তুমি ফুটার ডট পিএইচপি তে বসাতে পারো, ফুটার ডট পিএইচপি তে ক্লিক করে। সাধারণত জাভাস্ক্রিপ্ট গুলো আমরা ফুটার ডট পিএইচপি তে বসাবো, আর লিঙ্ক ট্যাগ গুলো হেডার ডট পিএইচপি তে। এই যে বডিটা ঠিক আগে দিয়ে জায়গা তৈরি করে নিয়ে পেস্ট করে দাও, শেষ। তবে ক্লিয়ার কিভাবে জাভাস্ক্রিপ্ট কোড বসাবো? এরকম অনেক কিছু ইন্টিগ্রেট করা থাকতে পারে। এখন আমি তোমাদেরকে বুটস্ট্র্যাপ ইন্টিগ্রেট করার জন্য বললাম, তুমি এখন বুটস্ট্র্যাপ ইন্টিগ্রেট করে দেখাবা, আমি তোমাকে কোড দিয়ে দিচ্ছি। হ্যাঁ বুটস্ট্র্যাপ কি? বুটস্ট্র্যাপ হচ্ছে রেসপন্সিভ করার জন্য একটা ফ্রেমওয়ার্ক যেটা HTML CSS কে অনেক ইজি করে। এখানে দুটো লাইন আছে, একটা হচ্ছে এটা বলে দিছি আমি, আর একটা হচ্ছে এই তিনটা লাইন, একটা লিংক আর বাকি তিনটা স্ক্রিপ্ট। লিংক ট্যাগটা হেডে বসাবা আর এই তিনটা ট্যাগ ফুটারে বসাবা। করো, কপি করে দিলাম লিংক ট্যাগ। এবার একটা প্লাগইন দিয়ে করো, প্লাগইনটার নাম রিয়েল টাইম ফাইন্ড এন্ড রিপ্লেস।
আমি তো দেখালাম দুই ভাবে, এটা হচ্ছে হেডার ডট পিএইচপি তে বসাতে পারো, ফুটার ডট পিএইচপি তে বসাতে পারো, অথবা ভাই ইনসার্ট হেডার এন্ড ফুটার হবে ওইটা। আগে নাকি ইনসার্ট হেডার এন্ড ফুটার। ভাই এই প্লাগইনটা তার আপডেট করতেছেন আমাদের আগের প্লাগইন। এটা ভালো একটা প্লাগইন, এটা আপনি করতে পারেন, 1 মিলিয়ন প্লাস ভিউ আছে। টুলসে গেলে সেটিংসে গিয়ে ইনসার্ট হেডার এন্ড ফুটারসে ক্লিক করবা। এখানে ওরা তোমাকে বলে দিবে তুমি কি হেডারে বসাইতে চাও, তাহলে এখানে বসাও। তাহলে আমি হেডার কোডটা কপি করে হেডারে বসাই দিব। ডান। এবার স্ক্রিপ্ট ট্যাগগুলো ফুটারে বসাও। কপি করো, তিনটা একসাথে কপি হয়ে যাবে। এবার স্ক্রিপ্ট ট্যাগগুলো ফুটারে মানে বডিতে, সরি ফুটারে না বডিতে, একই কথা, দুটোটা একটা জায়গায় দিয়ে দিবে। এগুলো ফুটারে বসাই দিলাম, এটা বডি ট্যাগে যাবে, সেভ করে দাও, তাইলে অটোমেটিক্যালি থিমের মধ্যে পুশ হয়ে যাবে। আচ্ছা সবাই কি কোডিং পুশ করা ক্লিয়ার? মানে অনেক সময় দেখবা আইকন তুমি রিয়েল টাইম ফাইনালি পেজে চেঞ্জ করছো কিন্তু আসতেছে না, তখন বুঝবা ওই সার্ভিসটা ইন্টিগ্রেট করা নেই। বুস্টার একটা সার্ভিস, তারপরে ফন্টসম একটা সার্ভিস, তখন ওদের একটা সিডিএন কোড দেয়। সিডিএন কোড মানে লিংক করার জন্য লিংক ট্যাগ অথবা স্ক্রিপ্ট ট্যাগ, এইগুলা তোমাদের ওয়েবসাইটে হেডার.পিএইচপি তে বসাতে পারো, অথবা হেডার ফুটার প্লাগইনটা দিয়ে হেডারের জায়গায় হেডারের কন্টেন্ট, ফুটারের জায়গায় ফুটারের কন্টেন্ট বসাতে পারো। সবাই ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। আজকে এখন মোটামুটি এখানেই শেষ। আমি আর কোডিং নিয়ে খুব বেশি ঝামেলা যাচ্ছি না, জাস্ট তোমাদেরকে ওয়ার্ডপ্রেসের এগেইনস্টে কিভাবে আসলে কোডটাকে ইউটিলাইজ করবা এই জিনিসটা দেখানো হলো। সবাই ক্লিয়ার? ভাই মাঝে মাঝে আমরা দেখি যে এলিমেন্টের সম্পূর্ণ সাইট ফ্রি রেসপন্সিভ হয় না, সেই ক্ষেত্রে আচ্ছা আয়মান তোমাদের ছোট একটা সেশন নেবে। আয়মান তুমি সাপোর্টের এগেইনস্টে যেসব ইস্যুগুলো দেখো যেগুলো আসলে আমাদের কন্টেন্টের সাথে যায় কিন্তু কিছু ক্লাস না নেওয়ার কারণে স্টুডেন্টরা কভার করতে পারে না, সেরকম কিছু কোডিং রিলেটেড ইস্যু তুমি দেখাতে পারো। আমি আমার এন্ড থেকে শেষ, এখন আয়মান সাপোর্টের এন্ড থেকে দেখাবে, যেহেতু সে মোটামুটি একটা আইডিয়া দিতে পারবে। আমার তোমাকে আমি হোস্ট দিয়ে চলে যাচ্ছি, তুমি কিছু কন্টেন্ট কোডিং ওরা আসলে চেঞ্জ করতে পারে না, বেসিক থেকে যদি দেখাতে পারা যায় তাহলে ওরা পারবে, এরকম কিছু জিনিস করো। দিলাম রিমোট এক্সেস আয়মান, ঠিক আছে? ভাই আজকে দিব? আজকে দাও। মানে এখনই দেখাবেন? এখন দেখালে তো মাথায় ঢুকবে। আরে সবাই ঢুকবে মাথায়, সবগুলো ট্যালেন্ট, সমস্যা নেই। এই দেখি তো কে কে আছে, 63 জন, বাকিরা কই? 63 জন আছে। আসি বাকিরা বেরাইতে ভাই এগুলোর মাইট দেওয়া দরকার সবাইকে। এরকমই আছে। ক্র্যাশ কালকে ভাইয়া মিনাজ ভাই, বলো। ভাই বিরিয়ানি খাবো না আমরা? সর্বনাশ, ভাই কাচ্ছি ভাইয়া। কক্সবাজার যারা আসবে সবাই খাওয়াবো, আগে কক্সবাজার আসতে হবে। সেটা হচ্ছে ভাইয়া কোডমেন বিড়ির প্রত্যেকটা মেয়ে কিন্তু ভাই এখন এতে আছে ভাইয়া, রিক্সে আছে শোনো, ভাইয়া। স্টুডেন্ট অবস্থায় এভাবে করলে ভাই যে আইমান ভাই আছে, আইমান ভাই কিন্তু নেক্সট টাইম ভাই হয়ে যাবে। না বেসিক্যালি নিমার সাথে আমরা জুমে কাজ করতাম, জুমে সাপোর্ট দিতাম। সাপোর্ট দেওয়ার পর আম্মু একদিন পছন্দ করলো, হঠাৎ করে পছন্দ করার পর আম্মু বললো কথা বলার জন্য। তো কথা বলার পর ওদের বাসায় গেলাম, বাসায় যাওয়ার পর আমি নিজে জানতাম না এরকম কিছু হবে। বাসায় যাওয়ার পর দেখি আম্মু আংটি একটি পড়া দিয়ে আমার ওখানে বিয়ে টিয়ে করা দিয়ে রেখে দিয়ে চলে আসছে। বিপদে পড়ে গেছি গা। পরে বাচ্চা রবীন্দ্র বললাম খাইকা যা, আমি তো কি করবো বুঝতেছি না। পরে বাচ্চা রবিন মিলে আসলে অনেকটা সাপোর্ট দিল। সাইদুলও ছিল, তারপরে সাইদুল্লাহ মানে ব্যাক এন্ড থেকে হেল্প করছে। তো বেসিক্যালি সবকিছু হচ্ছে ফ্যামিলি থেকে করছে। আর বেসিক্যালি আমার এন্ড থেকে আসলে একজন দরকার ছিল যে আসলে আমাকে, ধরো মানে সিম্পলি চিন্তা করো আমি যে কাজ করি, অফিসে বসি বা বাসায় বসি, ল্যাপটপ নিয়ে সারাদিন কাজ করি, ল্যাপটপ নিয়ে কাজ করতে করতে আমাদের আর্নিংটা আসে। তো এটার আসলে মানে মূল্যটা একটা স্টুডেন্ট লেভেল থেকে যারা থাকে বা যে থাকে সে বুঝতে পারবে। কিন্তু হঠাৎ করে বাইরের একজন যদি আসে, সে আসলে থিঙ্ক করবে ল্যাপটপে এই ছেলেটা সারাক্ষণ কি করে, আমার সাথে গল্প গুজব না করে, এরপর দেখা যাবে একদিন ল্যাপটপ ভেঙে ফেলা গেছে। এই ভয় আসলে স্টুডেন্ট থেকে আসলে দেখা গেছে যে কি ইজি হয় জিনিসটা বোঝার জন্য। আসলে একটা স্টুডেন্ট বুঝতে পারবে যে কি আমাদের ডিমান্ডটা, বা আমি আয়মান সাইদুল এরা কত কাজ করি স্টুডেন্টদের জন্য, বা আমাদের ফ্রিল্যান্সিং লাইফটা কেমন। তো এই জিনিসটা আসলে কেউ কষ্ট বুঝে না। জি ভাই, আইমান ভাই আপনার পথে আগাবে, ওইদিন বলছে ভাই। আইমান ভাইয়া আমার আম্মু বুঝবে, যে বোঝার সে সময় টাইম মতো বুঝে যাবে, নো প্রবলেম। তার আগে আমরা রেকর্ড অফ করি, একটু রেকর্ড অন করে আসি। ভাই আমার কি সব মোটিভ নিচ্ছে, স্টুডেন্টরা সব হাজির হবো কিন্তু কক্সবাজার আমরা অনেক বড় একটা ছাগল জবাই দিয়ে আমরা একটা মানে
বাফেট ডিনার করবো। তো সেক্ষেত্রে আসলে সবাই ইনভাইটেড, যারা যারা আসতে চাও তারা আসতে পারো। আমি দিলাম এই তো আলহামদুলিল্লাহ, দেখেন ভাইয়ের মন দেখেন সবাই। লিমিট 20 জন। গ্রাফিক ডিজাইনার দিয়ে ভাইয়া এখানে কিন্তু তেল বেশি হয়ে যাচ্ছে ভাইয়া, তেল কিন্তু কেউ বেশি দিচ্ছে। এর আগে ফর্ম ফিল আপ করো, আমরা ম্যাক্সিমাম নেওয়ার ট্রাই করবো। যারা যেতে পারবে তাদের সাথে আমাদের একটা বাফেট ডিনার হবে। আর বেসিক্যালি যদি পুরো কোডবেন বিডি কে রিপ্রেজেন্ট করতে যাই তাহলে আমাদের স্টুডেন্টের সঙ্গে 3600, আমার 10-20টা মিনিমাম রেস্টুরেন্ট নেওয়া লাগবে। এটা থেকে কক্সবাজার গিয়ে খাই অনেক ভালো হবে। যতজন পারো জয়েন করো, আই হোপ আমি সবাইকে ম্যানেজ করতে পারবো। মানে সবাইকে এত সুন্দর এটা প্ল্যানটা কি প্রিপ্ল্যান ছিল নাকি ভাই আপনার? ভাইয়া নিয়েও জানতো না। আরে আমি নিজে জানতাম না। আমার বাসায় হচ্ছে যে বললাম, বাসায় একদম সিরিয়াসলি মানে আমাদের মেম্বাররা জানে না। আমাদের মেম্বারদের সবাই যখন ছবি টবি দেখলো, ওরা অনেক যে ফৌজিয়া অনেক চান্স করে। পরে ফৌজিয়াকে আমাদের বিয়ে পড়ানোর হচ্ছে যে জুমের সেশনে গিয়ে আনতে হয়েছে, আনার পর ট্রাস্ট করাইতে হয়েছে। দেখো সবাই মিলে ভাইয়া আমরা এটা কিন্তু বিশ্বাস করলাম না। বেসিক্যালি একদমই প্ল্যান ছিল না, পুরোটা একদমই নতুন, মানে একদমই আমি নিজেই জানতাম না। রবিন অনেক প্যারা দিছে, রবিন মানে প্যারা দিছে, মানে আমার আম্মুকে কনভিন্স করছে আজকেই বিয়ে পড়ায় নিয়ে যান, এরকম কিছু জিনিস। রবিন ভাই তো নেক্সট এর জন্য ভাই, রবিন ভাই হচ্ছে ঘটকালি করছে, আমি করছি, আমার বিয়ে সাক্ষী হয়েছে, বুঝছো? উনি লিস্টে আছে তো ওই জন্য আর কি মিস করে নাই, চিন্তা করছি বড় ভাই আছে আমি একে আর মিস করি, তার সিরিয়াল তো পরে। সুকিল বাপ সবাই দোয়া করো। বেসিক্যালি আমার এন্ড থেকে আমি একদিন ভয় বিয়ে করিনি, হচ্ছে আমাদের ফ্রিতে দোয়া হয় না ভাই, ফ্রিতে দোয়া হয় না। যে খাওয়াবো তো বলছি, তোমরা যে না আসতে চাও আমার কেমনে খাওয়াবো বলো? বলছে তো। কক্সবাজার কি তাহলে ওই সবাই ইনভাইটেড, লিমিটেশন উঠে গেল? সবাই ইনভাইটেড। আমি 20 জনের লিমিট অফ করে দিলাম, তোমরা ঢুকো। থ্যাংক ইউ আনলিমিটেড করে দেন ভাই। আচ্ছা ঠিক আছে, জয়েন হ্যাঁ করো। আনলিমিটেড আমরা আনলিমিটেড করতে পারি, প্লাগইনস আনলিমিটেড করতে পারি। ভাই সবাইকে একটু মন খুলে খাওয়ান ভাই, প্রথম বিয়ে করলেন। আসলে তোমরা আসো, বাসায় আসো, খাবার খাওয়াই দিব। আর যদি কোডমিলিতে যাও, কোডমিলির সাথে ট্যুরে যাও, তাহলে আমরা অনেক মজা করে খাওয়া দাওয়া করতে পারবো। তো বেসিক্যালি ট্যুরটা অনেকদিন পরে হচ্ছে, আশা করি সবাই যাবা, এক্সপেক্ট করবো। দয়া করে আমাদের জন্য। আমরা আসলে মানে আমি বেসিক্যালি বিয়ে জিনিসটা অনেক ভয় পেতাম, কারণ আমার যে জব বা আমার যে রেসপন্সিবিলিটি, এগুলা একটা ফিমেলকে বোঝানো অনেক টাফ। দ্যাটস ওয়াই আসলে অনেক ভয় ছিলাম, যার কারণে এত বছর বিয়ে শাদী করা হয়নি, অনেক প্যারা দিচ্ছে। এবার দেখলাম আমার খালা হচ্ছে বেসিক্যালি 3-4 বছর পর, মানে 2-3 বছর পর আইসা আমাকে বিশাল একটা প্যারা দিয়ে যায় বিয়ে করার জন্য। 1-2 মাস থাকি, 1-2 মাস আমি পালায় থাকি। এবার আর যাই না, করোনাতে আটকা পড়ছে। 1-1.5 বছর ছিল, এই 1-1.5 বছর আমাকে ডেইলি প্যারাই দিত, রুমের মধ্যে এসে বলতো। এরপর আসলে চিন্তা করলাম যে না, এবার পার পাওয়া যাবে না। তারপরে হঠাৎ করে হয়ে গেছে সবকিছু। দয়া করে আমাদের জন্য। এটা অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। ভাইয়া আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে আর কি। ভাইয়া কোডবেন বিডি কি খোলার উদ্দেশ্য কি এটাই ছিল যে হচ্ছে যেহেতু লাইফ পার্টনার অন্য জায়গাতে গেলে কেমন হবে? ফিরোজ ভাই আপনি যে কি ট্যালেন্টেড, বাপ রে বাপ। আচ্ছা মিনাজ ভাই, একটা আমার প্রশ্ন ছিল একটা ভাই। 150 থেকে 200 ফিমেলই শুধু কোডমিলি থেকে 60 ব্যাচের। বেসিক্যালি আমার ওয়াইফ হচ্ছে 60 ব্যাচের। 60 ব্যাচের আগে প্রায় 150 থেকে 200 ফিমেল স্টুডেন্ট বাড়িয়েছে। সবার সাথে আমার রিলেশনশিপ। ভাই একটা কথা ছিল, আমাদের কোড বিন বিডির কি নাম সেটা থাকবে না, কোড বিন বিডি কোড ম্যান আর ওমেন বিডি হয়ে যাবে। না ম্যান ওমেন হবে কেন? আমার প্রায়োরিটি আমার আগে সবসময়। ভাইয়া আমাদের ভাবে সিও বানাই দেন ভাইয়া। আচ্ছা কোডবেন সিও বানাই দেন। বেসিক্যালি অনেক প্ল্যান আছে, এজেন্সি প্ল্যান আছে। তারপর হচ্ছে মানে এখন আসলে হাতটাকে বড় করতে পারবো, কারণ কাজ করার সুযোগ পাবো। আর কাজ করার জন্য ভাইয়া বরকত পাবেন অনেক ইনশাআল্লাহ। আচ্ছা আমার ঠিক আছে, সময় চলে গেছে তো অলমোস্ট। আমি রেকর্ড না ভাই, আমরা একটু মজা করি, কিন্তু অনেক দোয়া করি ভাই মন থেকে। আলহামদুলিল্লাহ, আপনারা ভালো থাকেন। ভাই আমার একটা প্রশ্ন ছিল ভাই। হ্যাঁ বলো। জয় ভাই হচ্ছে আমার বাসা ধামরাইতে ভাই, এখানে ভাই লোডশেডিং এর সমস্যাটা অনেক। ক্র্যাশটা কি ভাই 1-2 ঘন্টা পিছানো যায়? 1-2 ঘন্টা পিছালে কেমন হবে? আমরা তো যে সবাই তো 9টা থেকে চাই, 9টা থেকে 11টায় চাই, বুঝছো? 10টা থেকে করতে পারলে ভালো হয় ভাই। এইদিকে ভাই শুরু করলে 3-4 ঘন্টা এমনি হয়ে পার হয়ে যায়, বলতে পারবেন। নরমাল ক্লাসের মতো 1 ঘন্টা হবে না, 2-3 ঘন্টা 4 ঘন্টা মিনিমাম প্রত্যেকটা থাকবে। ও আচ্ছা ভাই, ঠিক আছে, সমস্যা নাই। তো তুমি জয়েন করে বাকি সেশন যদি তুমি মিস করতে কভার করে নিও। বেস্ট অফ লাক, সবাই আমার জন্য দোয়া করো। আইমান দ্রুত একটা সেশন কভার কর, যেটা হচ্ছে কোডিং এর উপর। বেসিক্যালি স্টুডেন্টরা যেসব জায়গায় আটকায়। ভাইয়া কোডিংটা এখন স্কিপ করে, ভাইয়া ওদের অনেক কিছু দরকার আছে বলে জানা গেছে ওকে। ওইটা মেইন। ধরেন ক্লায়েন্টের সাথে কি করতে হবে, ওদের একজনেরা মাশাআল্লাহ মানে পোর্টফোলিও রেডি নেই, আমি যতদূর জানি ওগুলো রেডি করা দরকার। পোর্টফোলিও আমার তো রেডি করতেছ অলরেডি। আচ্ছা তুমি তোমার মতো করে একটা সেশন নাও। বেসিক্যালি কোড ক্র্যাশ। হ্যাঁ ভাইয়া এটা দরকার ছিল, আমি ভাবছিলাম কালকে বিকালে নিব, এখন দেখে এখন নিতে হবে। কালকে বিকালে সময় পাবে না। আইমানের ক্লাসটা আচ্ছা এখন নিতেছি। মাঝখানে সাইদুলের একটা ক্লাস হবে। এই দুটো ক্লাসের কন্টেন্টের সাথে আমার 10টা ক্লাস থাকবে টোটাল, ঠিক আছে? তো আমি বের হচ্ছি, লিভ নিচ্ছি। আইমান একটু কভার করো, সবাই আমার জন্য দোয়া করো।
আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই ভাই, অবশ্যই। ভালো থাকেন ভাই, অনেক অনেক দোয়া রইলো অনেক ভাইয়া। ভালো থাকেন ভাই। ভাই অনেক ভাবি ভালো একটা থাকেন, আর সারা জীবন যেন এই হাসি মুখটা থাকে, আমরা যেন সারা জীবন এই হাসি মুখ দেখতে পারি। ওকে, বেস্ট অফ লাক সবার জন্য। তোমরা সাকসেসফুল হও। ক্র্যাশ 15 আমি আশা করব যে সব ব্যাচের ডাবল সাকসেস। তিনটা চারটা ব্যাচ অনেক চমৎকার ব্যাচ, তিনটা ব্যাচই অনেক পাওয়ারফুল তিনটা ব্যাচ। ভাই আমরা লাকি ব্যাচ আপনার জন্য। ভাই পাওয়ারফুলটা ভাই আগেরটা ছিল ভাই, পাওয়ারফুলটা আগের ক্রেস্ট, এই ক্রেস্টটা এখনো পাওয়ারফুল হয় নাই। পরেরটা আরমান ভাই আসতেছে, তো পরেরটা আইমান ভাই কপাল খুলতেছে, পরেরটা আবার পাওয়ারফুল হবে। ও নো আইমান, আগের ক্লাসের স্টুডেন্টরা অনেক বেশি লোয়ার ক্লাস ছিল তোমাদের থেকে। লোয়ার ক্লাস লোয়ার ক্লাস বলতে ওদের মানে কিছু কভার করা হয় নাই। ওদের জি ভাই অনেক কিছু বুঝতে অনেক কিছু কভার করা হয়নি, কিন্তু তোমাদের অনেক কিছু কভার করা হয়েছে। ওদের আসলে বেসিক্যালি ইউনিটি অনেক ছিল। ইউনিটি মানে কি, টিমের একজন সাকসেস পাইছে আরেকজন কেন পাবে না, ওকে ধরে সবাই তুলে ধরতো। ঠিক এটার কারণে সাকসেসটা অনেক বেশি আসছে। তোমাদের মধ্যে বন্ডিংটাও আছে, কন্টেন্টও কভার করা হয়েছে। আমরা সাপোর্ট মেম্বারও বাড়াচ্ছি ডাবল অলমোস্ট, মানে গত ক্লাস থেকে এই ক্লাসে সাকসেস গত ক্লাসে ছিলাম আমাদের 2 জন ভাইয়া, এই ক্লাসে ভাই এখন বলতে পারি 5 জন হবে। মানে হ্যাঁ, আমরা 5 জনের মতো সাপোর্ট দিচ্ছে, সাথে অ্যাসিস্ট্যান্ট একজন করে আছে। সো আই হোপ হ্যাঁ 9 জন। বেস্ট একটা ব্যাচ হবে। আইমানও ট্রাই করো একটু সাপোর্ট দিয়ে ওখানে আসবে ব্যাচ। ভাইয়া আমার এটা ফার্স্ট ব্যাচ না, ওদের সাথে 3টা ব্যাচ একসাথে ফার্স্ট টাইমই তো। ফার্স্ট টাইম হ্যাঁ। আর হচ্ছে আমাদের গত ক্লাসের টোটাল আর্নিং ছিল $8,000, এবার পার করার ট্রাই করো। টোটাল জব 216টা, এটা মানে ক্যাশের মধ্যে আর কি, তো 1 মাসের টাইমে। আমি ইনশাআল্লাহ ভাই খেলা হবে। আমি খেলা হবে ভাই, সমস্যা নাই। ওকে, বেস্ট অফ লাক।